আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে ছায়ামূর্তি রহস্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সকালে মুখ ধুয়ে যখন ব্যোমকেশের ঘরে গিয়ে বসলাম, তখনই প্রথম ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। ব্যোমকেশ আজ কিন্তু বইপত্র কিংবা খবরের কাগজে মন দেয়নি। তার বদলে জানলা থেকে মাত্র কয়েক হাত দূরে চেয়ারের উপর বসে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের এই ঘরের জানালা দিয়ে পেছনে রাস্তাটা দেখা যায়। তার পেছনে একটা একতলা বাড়িও রয়েছে। সেদিকে তাকিয়ে থাকা মানে বাড়িটা দেখা, আর তা না হলে বাইরে সকালের রোদটাকে উপভোগ করা। ব্যোমকেশ এমনটা সচরাচর করে না। বেশিরভাগই দেখেছি খবরের কাগজ হাতে নিয়ে বসে থাকতে, আর তা না হলে দেখেছি কোনো বইয়ের পাতা উল্টাতে। কিন্তু আজ এমন দৃশ্য দেখে অবাকই হয়ে গেলাম। কি ব্যাপার বলো তো? সাধু হয়ে গেলে নাকি? পুলিশের দল একে একে সবাইকে জেলে পুরছে, আর এখন কি একটা অপরাধী বাকি নেই? না অজিত, ব্যাপারটা তেমন নয়। আসলে অপরাধী অপরাধীর মতনই আছে, আর পুলিশ পুলিশের মতনই। সমস্যা হলো এই দুয়ের মধ্যে যতদিন না পর্যন্ত কোনো একটা সংঘাত তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত দুজন নিজেদের রাস্তাতে বেশ ভালোভাবেই রয়েছে। যখনই একে অপরের গণ্ডি পার করে, তখনই পুটিরাম চা নিয়ে ঢুকলো। চায়ের কাপ হাতে তুলে নিয়ে বললাম, অনেক দিন তো হয়ে গেল তোমার হাতে কোনো কেস নেই। তাছাড়া পুলিশের তরফ থেকেও তোমার কাছে মাঝে মধ্যে যে কেসগুলো আসে সেটাও এখন বন্ধ। তাই ব্যোমকেশ চায়ে লম্বা একটা চুমুক দিয়েছিল। তারপর শব্দ করে তৃপ্তির একটা ভাব বুঝিয়ে দিয়ে বলল, পুলিশের তরফ থেকে একটা কেস দিন দুই আগে আমার কাছে এসেছিল, তবে সেটা মাথা ঘামানোর মতো কিছু আছে বলে তো আমার মনে হলো না। তাছাড়া এক ভদ্রলোক দিন 3 আগে একটা চুরির কেস নিয়ে আমাকে টেলিফোন করেছিলেন। তবে ব্যাপারটা কি বলতো, এই সমস্ত ব্যাপারে থাকতে আর ভালো লাগে না। এগুলো অতি সাধারণ ব্যাপার। আসলে অর্থ থাকলে অনেকেই গোয়েন্দাদের ব্যবহার করতে চায় কেসে, আর এমনি পুলিশ সহজেই সমস্ত কাজ হাত পা থেকে ঝেড়ে আমার ঘাড়ে চাপিয়ে ফেলতে চায়। তাই সমস্ত কিছু ইচ্ছে করে নিই না। ঠিক বুঝলাম না, অপরাধী না থাকার জন্য ব্যোমকেশের এই উদাসীনতা, নাকি অন্য কোনো কারণে সে এমন উদাসীন? কিছুই বুঝতে পারলাম না। ব্যোমকেশের চা শেষ হয়ে এসেছিল। এবার কি যেন একটা মনে পড়তে সে বলল, অজিত, তোমায় তো বলাই হয়নি। টেবিলের কাছে যাও, দেখো একটা লাল রঙের, না 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 লাল রঙের না, ওই যেমন হয় আর কি, একটা খাম রয়েছে, তার মধ্যে একটা চিঠি রয়েছে। চিঠি? মনে মনে শব্দটা উচ্চারণ করে একটু চমকে উঠলাম। চিঠি? অনেক দিনে হয়ে গেল ব্যোমকেশ কাউকে চিঠি দেয়নি, আর আমায় চিঠি দেওয়ার সংখ্যাটা খুবই কম। তাছাড়া এখন বেশিরভাগ সময় আমি দোকানের কাজে ব্যস্ত থাকি, তাই বাড়িতে থাকা হয় কম। এর জন্য বৌঠান তার দাদার কাছে গিয়েছে। অনেকদিন ধরে কোথাও একটা ঘুরতে যাবো এমন ভাবছিলাম, তবে সুযোগ হয়ে উঠছিল না। তাই চিঠির কথাটা শুনে আমার মনটা কেমন যেন আনন্দে নেচে উঠল। দোকানের কাজ প্রায় শেষের পথে। মাঝে মাঝে এখন লোকেদের ওপর কাজের ভার ছেড়ে দেওয়া যায়। তাছাড়া মাসখানেক আগে এই দোকান তৈরি হবে না। তৈরি হওয়ার পরে আমার কাছে কাজ বাড়বে। তাই বললাম, এটা তো একটা চিঠি। অনেকদিন পর একটা চিঠি এলো তোমার কাছে, কিন্তু চিঠিতে কি আছে? বিষ্ণুপুরের কাছে আমার চেনা একজন রয়েছে, বলতে পারো আমার বন্ধুরই মতো। আসলে সে আগে বর্ধমানের কাছে ছিল। সে এখানে অনেক আগে একবার একটা কেসের ব্যাপারে ঘুরতে গিয়েছিল, তার সঙ্গে পরিচয় হয়েছিল। সে আমার চেয়ে বয়সে ছোট। সে আমায় ডাকে এই চিঠিটা দিয়েছে। সে এখন বিষ্ণুপুরে রয়েছে। এখানে বিষ্ণুপুরের একটা বাড়িতে বছরখানেক আছে। সেইখানেই যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ দিয়েছে। চিঠিতে ঠিকানাও লেখা আছে। আমি ব্যোমকেশের কথাটা শুনে চিঠিটা খুললাম। চিঠিতে লেখা, প্রিয় ব্যোমকেশদা, আশা করি তুমি এবং বৌঠান দুজনেই ভালো আছো।
আর তোমার সঙ্গে তোমার এক বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায় নামের যে লেখক থাকেন তিনিও ভালো আছেন আশা করি। তোমাদের কথা মনে পড়ছিল, ভেবেছিলাম একবার কলকাতায় যাব, তবে বিশেষ কিছু কাজে আটকে পড়ায় আর যাওয়া হয়নি। অনেকদিন ধরেই তোমাকে বিষ্ণুপুরের এখানে ফুলিয়াতে ডাকবো বলে ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। এখন সে সুযোগ হয়েছে। বেশ কিছুদিনের জন্য বাবা ব্যবসার কাজে বাইরে গিয়েছে, বাড়িতে আমি আর মা আর আমাদের কাজের লোকটি থাকে। এর মধ্যে যদি তোমরা আসো তাহলে দোতলায় তোমাদের জন্য একটা ঘর ছেড়ে দিতে পারি। আসলে সমস্যা হলো এটা এতটাই ভেতরের দিকে, এখানে সমস্ত কিছু খুব সহজে পাওয়া যায় না। একে তো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তার উপর সমস্ত সুযোগ সুবিধা বলতে গেলে এখান দিয়ে প্রায় পায়ে হেঁটে ঘন্টাখানেকের পথ গেলে তারপর একটা বাজার মতো পড়বে। বুঝতেই পারছো, এক প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত জায়গায় বসবাস করছে, তাই সকলকে সবসময় ডাকা যায় না। বাবা থাকলে দোতলা সেই অধিকার করে থাকে, ব্যবসার কাজকর্ম এবং বিভিন্ন কাজে দোতলার প্রয়োজন হয়, তাই কাউকে ডাকার সুযোগ হয় না। এবার মাস দুয়েকের জন্য বাবা বাইরে গিয়েছে, তাই তোমাদের ডাকছি। তাছাড়া একটা বিশেষ কারণও আছে, তবে সেটা চিঠিতে বলছি না। আসলে বেড়াতে চাইলে ফুলিয়াতে এসে ঘুরে যেতে পারো। চিঠিতে ঠিকানা এবং কিভাবে আসা যাবে এখানে তার সবিস্তারিত বর্ণনা লেখা রয়েছে। যদি আমাকে আবার প্রত্যুত্তরে চিঠি পাঠিয়ে দাও তাহলে ফুলিয়াতে নেমে গ্রামের বড় রাস্তায় আমি নিজে অপেক্ষায় থাকবো তোমাদের। চিঠি পড়া শেষ করে খামে ভরে রাখতে যাব এমন সময় ব্যোমকেশ বলল, তাহলে নির্ভেজাল ভ্রমণের জন্য কয়েকদিন ফুলিয়া থেকে ঘুরে আসাই যায়, কি বলো? তাছাড়া বর্ধমানে যখন দেখা হয়েছিল ওর সাথে, তখন ফুলিয়ার কথা একবার বলেছিল। গ্রাম্য পরিবেশ হলেও সেখানকার চারপাশের দৃশ্য নাকি বেশ সুন্দর। বুঝতেই পারছো, এই শহরের লোক হয়ে সমস্ত কিছু ছেড়ে কয়েকদিন নির্ভেজাল সবুজের মধ্যে কাটিয়ে আসলে মন আর মস্তিষ্ক দুয়েরই সুবিধা। ব্যোমকেশের কথা আমি আর আপত্তি করলাম না। বললাম, তাহলে একটা চিঠি দেওয়াই যাক, তারপর না হয় দু একদিন পরে আমরা বেরিয়ে পড়ব। তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ আর আমি এভাবে বেরিয়ে পড়েছি আজ প্রায় অনেক দিন হয়ে গেল। পুটিরামকে বাড়ির সমস্ত ব্যাপার বুঝিয়ে দিয়ে আর আমার দোকানের কাজ যে লোকটা করছে তাকে সমস্ত ব্যাপারটা সামলে নিতে বলে বেরিয়ে পড়েছি। সকালে ট্রেন ধরে ফুলিয়ার গ্রামের কাছাকাছি পৌঁছতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেল। আগে থেকে চিঠি দেওয়ার জন্য একটি গরুর গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দেখি একটা গরুর গাড়ি এক পাশে রেখে পথের অন্য পাশে একটি বট গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে সে। তার পরনে নিপাট গ্রাম্য পোশাক, একটু ফতুয়া গোছের এবং সাধারণ একটা পাজামা গায়ে চাপিয়ে রাখা। আমাদের দেখে হাসি মুখে এগিয়ে এলো। ছোট ছোট দুটো চোখ, মাথায় চুলের আকারে মাঝারি, গায়ের রং চাপা এবং উচ্চতা 5 ফুট থেকে 4.5 ফুট হবে। তবে তার মুখে সবসময় একটি হাসি লেগেই রয়েছে। ব্যোমকেশের সঙ্গে বিভিন্ন কেসে থাকতে থাকতে প্রথম দর্শনে এই কয়েকটা ব্যাপার লক্ষ্য রাখতে বলেছিল সে, তাই আমি এগুলো লক্ষ্য করলাম। কিন্তু তার মধ্যে আলাদা করে চোখে পড়ার মতো কিছুই নেই যেটা দিয়ে তাকে এক নজরে চেনা যাবে। আপাতত ওই সাধারণ চেহারাটাই যেন তার অন্যান্য বৈশিষ্ট্য। ব্যোমকেশদা, আমার চিঠি পেয়ে সত্যি সত্যি তোমরা এখানে আসবে সেটা কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি। আর আপনি তো সাহিত্যিক অজিত বাবু, আপনাকেও এখানে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। নমস্কারের পালা শেষ হতে সত্যিই বোঝা গেল তার বয়স সত্যি আমাদের থেকে অনেকটা কম। সে সত্যিই যুবকের পর্যায়ে পড়ে। আমরা গরুর গাড়িতে উঠে বসলাম। মাটির রাস্তা ধরে গরুর গাড়ি চলা শুরু করলো। মাটির রাস্তার দুপাশে ধানের জমি রয়েছে, সেখানে ধান ফলে। বিকেলে পড়ন্ত সূর্যের আলোয় চারিপাশের দৃশ্যটা দেখতে খুব একটা খারাপ লাগছিল না। অনেক দূরে সূর্য অস্ত যেতে শুরু করেছিল। অল্প হাওয়ায় ধান গাছের মাথাগুলো অল্প অল্প তুলে চলেছে। কোথায় আমাদের শহরে সেই ঘিঞ্জিয়ে রাখা লোকজনের ভিড়, আর কোথায় এই নির্মল শান্ত সবুজ পরিবেশ। সুবোধ বলল, আচ্ছা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? হওয়ার কথাও নয় যদিও। এদিকে রেলগাড়ির ব্যবস্থা যেমন ভালো রয়েছে তেমন পথে ভ্যান গরুর গাড়ির সংখ্যাও বেড়েছে। তা তোমরা এলে কিসে? আমরা গরুর গাড়িতেই স্টেশন থেকে এই পর্যন্ত এসেছিলাম। তাহলে তো ভালোই হলো। তোমাদের গরুর গাড়ি চলার অভ্যেস নেই নিশ্চয়ই। আমাদের এখানে গরুর গাড়ি চলে, তবে এই গরুর গাড়ি কিন্তু আমি আমাদের পাশের বাড়ি থেকে জোগাড় করেছি। যে গাড়ি চালাচ্ছে সে আমাদের বাড়ির পাশেই থাকে, বাড়িতে গেলেই বুঝতে পারবে। আর একটা কথা, বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে যখন কথা হবে তখন কিন্তু আমি যে তোমাদের এখানে ডেকে পাঠিয়েছি সে কথাটা
একটু মানে বুঝতেই পারছো। আমি একটু অবাক হলাম। সে নিজেই আমাদের এখানে ডেকে পাঠিয়েছে, অথচ এখন সে নিজেই আমাদের সে কথা বলতে বারণ করছে কেন? ব্যোমকেশ কিন্তু সামান্য হেসে বলল, বুঝতে পেরেছি অজিত, সুবোধের মা কিন্তু বেশ অদ্ভুত রকমের মনে হতে পারে তোমার, কিন্তু ওনার মনটা অতি নরম, তাই না? সুবোধ বোধহয় মায়ের সঙ্গে কথা না বলেই আমাদের চিঠিটা পাঠিয়ে দিয়েছিল, তাই না? সুবোধ মাথা চুলকালো। অল্প হওয়ায় তার মাথায় মাঝারি চুল উড়ে এসে মুখের সামনে লাগছে বারবার। ব্যোমকেশ এবার হঠাৎ করে অদ্ভুত একটা প্রশ্ন করে বসল। আচ্ছা সুবোধ, তোমার বাবা থাকতে আমরা এখানে এলে অসুবিধা কি হতো? থাকার জায়গা তো একটা বাহানা মাত্র, অন্য কোনো ব্যাপার ছিল কি? আমি দেখলাম এই কথায় সুবোধ কেমন যেন চমকে উঠল। তার মুখের হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তারপর সে আবার মুখ ফিরিয়ে আনার চেষ্টা করে বলল, আসলে বাবা আরে থাকলে বাড়ি সবসময় গম গম করে। তুমি তো জানোই আমার মা যেমন, বাবার প্রকৃতিটা একেবারে তার উল্টো। তাই বাবা থাকলে কাউকে এখানে আসতে বলতে পারি না। এই তো কিছুদিন আগে আমার এক চেনা বন্ধু এসে দিন দুয়েকের জন্য ছিল, তখন বাবাও ছিল। তা সে কি সমস্যা? তাছাড়া দোতলাটা এখন ফাঁকা রয়েছে, দোতলায় বেশ জমিয়ে থাকা যাবে। তাই আর কি বলছি। গরুর গাড়ি চলে যেতে সুবোধ আমাদের ব্যাগপত্র হাতে নিল। তারপর ছোট পাঁচিলে ঘেরা দোতলা বাড়িটার ভেতরে ঢুকতেই সুবোধ গলা তুলে ডাকল। একজন মধ্যবয়স্ক লোক কাঁধে গামছায় হাত মুখ মুছতে মুছতে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। ব্যাগ দুটো তার হাতে ধরিয়ে দিয়ে ইশারায় দোতলার একটি ঘরের দিকে নিয়ে যেতে বলল সুবোধ। তারপর আমাদের নিয়ে গেল একতলার একটা ঘরে, যেখানে একজন ভদ্রমহিলা একটা চেয়ারের উপর বসে এক মনে কিছু একটা করে চলেছিলেন। তার মাথায় কাঁচা পাকা চুল, বয়সটা একটু বেশি, তার একটু মোটার দিকে চেহারা। আমাদের দিকে পেছন করে তিনি একটা কিছু করছিলেন। সুবোধের গলা শুনে তার দিকে তাকাতেই তিনি একটু অবাক হলেন। তার চোখের দৃষ্টি কুচকিয়ে ছোট হয়ে এলো, কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ব্যোমকেশ বলল, খবর না দিয়েই এভাবে চলে আসার জন্য খুবই দুঃখিত। আমায় চিনতে পারছেন? ভদ্রমহিলার চোখে ভারী পাওয়ারের চশমা। চশমাতে ভালো করে দেখে নিতেই তার মুখে একটি হাসি ফুটে উঠল। বললেন, আরে ব্যোমকেশ বাবু যে, আপনি এখানে? কতবার যে বলেছি আপনাকে ব্যোমকেশবাবু বলবেন না, ওই ব্যোমকেশটুকুই ঠিক আছে, আর আপনি বলার প্রয়োজন নেই। বর্ধমানে যখন আপনাদের ওখানে এসেছিলাম তখন আপনি যে কতটা সাহায্য করেছিলেন এবং যতটা আমায় দেখাশোনা করেছিলেন ততটা কি আর অন্য কেউ করতে পেরেছে? ছি ছি, এ কি কথা বলছো? তুমি তো আমাদের কাজেই ওখানে এসেছিলে। তাছাড়া তোমার মতো একজন মানুষের দেখা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। সেবার তুমি না থাকলে যে কি হতো। আরে ঘরে এসো। আর তোমার সঙ্গে উনি কে? আমি নমস্কার করে পরিচয় দিতেই ভদ্রমহিলা আরও অবাক হলেন। সর্বনাশ! ব্যোমকেশ বক্সী তার বন্ধু অজিতকে নিয়ে আমার এখানে? ব্যাপারটা কি বলো তো? নতুন কেসের ব্যাপার নাকি? আমরা ঘরে ঢুকেছিলাম। এবার সুবোধ একটু রাগ মেশানো গলাতেই বলল, তুমিও তো ব্যোমকেশদার মতোই হয়ে যাচ্ছ দেখছি। তুমিও গোয়েন্দাগিরিতে কম যাও না। সবে মাত্র ওরা এসেছে, একটু হাত মুখ ধুয়ে কিছু খেতে দাও ওদের, তারপর না হয় কথা হবে। এখনই জেরা করতে শুরু করেছ। আরে ওরা তো থাকবে নাকি? এখানে বাড়িটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। প্রথমেই বলেছি দোতলা বাড়ি। তলায় ওঠার সিঁড়িটা বাড়ির এক পাশ দিয়ে রয়েছে। বাইরের দিকে ডান দিকে সিঁড়ি যেমন রয়েছে, তেমনই কিন্তু ভেতরের দিকে আরও একটি সিঁড়ি রয়েছে। বোধহয় দোতলায় আলাদাভাবে কেউ থাকলে যাতে তার অসুবিধা না হয়, তার জন্যই এমনটা ব্যবস্থা। নিচের তলায় পাশাপাশি 3টে ঘর রয়েছে, ওপরের তলাতেও একই ব্যবস্থা। পাঁচিল ঘেরা চৌহাদ্দির একটু দূরের দিকে বাথরুমের ব্যবস্থা। বাড়ির পেছনের দিকে একটা চাপাকলের ব্যবস্থাও রয়েছে। কিন্তু বাড়ির ঘরগুলো মোটামুটি বড়। তবে দোতলার একদম শেষের ঘরটায় আমাদের থাকতে দেওয়া হয়েছে। চিড়ির দিকের প্রথম ঘরটায় সুবোধের থাকার ব্যবস্থা। নিচের ঘরে কাবেরী দেবী এক পাশে থাকেন এবং তার পাশেই তার পুজোর ঘর। অন্য পাশের ঘরটা রান্নাঘর এবং কাজের লোক হরির ব্যবস্থাও সেখানে। মাঝের ঘরটা সুবোধের বাবা মৃণাল বাবুর জন্য রয়েছে। তার ব্যবসার কাগজপত্র ও সমস্ত কিছু ওই ঘরেই থাকে। খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের দিকে আমাদের ঘরে আমি, সুবোধ আর ব্যোমকেশ এসে বসেছি। একথা ও কথা বলতে বলতে সুবোধ বলল, এখানে সমস্ত কিছুই ভালো। দিনের বেলায় কোনো সমস্যা হবে না কোথাও। তবে হ্যাঁ,
রাতের বেলা একটা সমস্যা আছে। কথাটা বলতে গিয়ে সুবোধের মুখটা কেমন যেন হয়ে এলো। আমি একটু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ কিছু বলার আগে সুবোধ আস্তে আস্তে বলল, রাতের বেলা যদি কোনো শব্দ শুনতে পাও তাহলে কিন্তু ঘরের বাইরে যাবে না। কারোর ডাকার শব্দ কিংবা যাই হোক না কেন, এমনকি যদি মনে হয় আমিও তোমায় ডাকছি, তাহলেও কিন্তু ঘরের বাইরে যাবে না। এমন একটা কথা শুনে আমি আর ব্যোমকেশ দুজনেই অবাক হয়ে গেলাম। ঠিক তখনই নিচের দিক থেকে কাবেরী দেবী ডেকে উঠলেন, সুবোধ, নিচে নেমে আয়। ব্যোমকেশবাবু তার বন্ধুকে এবার ঘুমোতে দে। একটা হ্যারিকেন উপরে দিয়ে আয়, তাহলেই হবে। আর মনে করে ওদের সে কথাটা বলে আসবি। বুঝতে পারলাম কাবেরী দেবী আমাদের কিছু একটা বলার জন্যই বলে দিলেন। শুনতে পেলে তো, আমাকে ওই কথাটা বলার জন্যই তোমাদের বলল। কিন্তু রাতের বেলা কেউ ঘরের বাইরে থেকে ডাকলে ঘরের বাইরে যাব না, এটা কেমন ব্যাপার? তাহলে কি রাত্রেবেলা সত্যিই কেউ ডাকবে? আশেপাশে তো বাড়িঘর আছে বলে মনে হয় না। প্রথম বাড়িটাও বেশ খানিকটা দূরে, আমি দেখে এসেছি। তাছাড়া বাড়ির পেছনের দিকটায় একটা জঙ্গল মতনও রয়েছে। ওসব কিছুই এখন বলতে চাইছি না, কাল সকাল হলে সব বলবো। দিনের বেলা বলবো বলে ভেবেছিলাম, আগেই বলা উচিত ছিল, তবে এ কথায় ও কথায় দেরি হয়ে গেছে। যাই হোক, আমি এখন বরং যাই। যত তাড়াতাড়ি পারো শুয়ে পড়ো, বুঝলে? আর ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে নিও। দরজা জানলা খুলে রাখলে ওই শব্দটা আরো বেশি করে ঘরে আসতে পারে। হ্যারিকেন দেশলাই সবকিছুই রাখা আছে, জলও রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, রাতের বেলা যদি কোনো প্রয়োজন পড়ে আর একান্তই যদি বাইরে বেরোতে হয়, তাহলে দুজনে মিলেই বেরিও। বাথরুমের দিকে যাওয়ার সময় আলোটা সঙ্গে করে নিয়ে যেও। তবে যদি বাথরুমে যাওয়ার পথে কোনো ডাক শুনতে পাও, তাহলে কিন্তু একটু সাবধানে থেকো। সুবোধ কিন্তু আর দাঁড়ালো না। বুঝতে পারলাম তার মনের মধ্যে কোথাও যেন একটা ভয় দানা বেঁধে রয়েছে। সারাদিন ছেলেটা এমন হাসি খুশিভাবে আমাদের সঙ্গে কথা বলল, কিন্তু হঠাৎ করে সুবোধের এমন স্বভাবে পরিবর্তন হলো কি করে? ব্যোমকেশের মুখের দিকে তাকাতে দেখলাম তার মধ্যেও কোনো বিকার নেই। সে রাতে শোবার জন্য পোশাক পরিবর্তন করছে। বললাম, ব্যাপারটা কি বলো তো? রাতের বেলা ঘর থেকে বাইরে বেরোনো যাবে না, এ আবার কেমন কথা? একটা কারণ তো নিশ্চয়ই আছে, না হলে তো সুবোধ এরকম বলতো না। তাছাড়া রাতের বেলা বাইরে বেরোবার প্রয়োজন আজ হবে বলে তো মনে হয় না। সারাদিন এতটা যাত্রায় শরীর ক্লান্ত, এমনিতেই বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসবে। ব্যোমকেশ কথাটা যেন এড়িয়ে গেল। আমি আর কিছুই বললাম না। পোশাক বদলে নিয়ে ঘরের দরজা খুলে দোতলার ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম। ব্যালকনির সামনের দিকটা প্রায় বুক সমান উঁচু। সোজাসুজি দূরে দেখা যায় আদৌ অন্ধকারে স্বল্প চাঁদের আলোয় কিন্তু বেশি কিছু চোখে পড়ল না। লম্বা দোতলার বারান্দার দিকে তাকাতেই মনে হলো বারান্দার একদম শেষের দিকে সিঁড়ির কাছটায়, যে সিঁড়িটা বাইরের দিকে উঠে আসছে, সেখানে কেমন যেন অন্ধকারে খুঁটখুটে হয়ে রয়েছে। এক মুহূর্তের জন্য মনে পড়ল সুবোধের ঘর হচ্ছে ওই শেষের দিকে। সেই দিকে ঘরে রয়েছেটা কি? আমার মনের কথাটা বুঝতে পেরে ব্যোমকেশ বলে উঠল, সে বোধহয় রাতে ওখানে ঘুমোয় না, সে বোধহয় নিচে থাকে। আমি বললাম, এখানে তো ভয়ের কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে? সব কিছু চোখে দেখা যায় না অজিত। আমি তো বলবো, আজ রাতে যদি সত্যিই কিছু শুনতে পাও, তাহলে বাইরে বেরোবার কোনো দরকার নেই। তুমি কোনো কিছুতে ভয় পাচ্ছ, আর এ ব্যাপারটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? এটা আবার হলো কবে থেকে? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় অজিত। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদের চেনা নয়। তাই এখানে যা কিছু একটা সমস্যা হতে পারে, যেখানে আমরা কিছুই করতে পারবো না। যদিও ব্যাপারটা অন্যরকম হয়, উল্টো দিকে কোনো মানুষ থাকে, তাহলে সেই জায়গাটা তার সমস্ত সুযোগই আছে আমাদের ক্ষতি করার। অর্থাৎ দিনের বেলায় সমস্ত ব্যাপারটা না দেখে শুনে নিয়ে রাতের অন্ধকারে হঠাৎ করে কিছু করা ঠিক হবে না। একটু ভাবতেই বুঝতে পারলাম যে ব্যোমকেশ ঠিক কথাই বলেছে। দুজন মিলে ব্যালকনি ছেড়ে ঘরের ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই বাড়ির পেছন থেকে একটি হাসির শব্দ ভেসে এলো। অদ্ভুত একটা হাসি। রক্ত জল করায় এই হাসির শব্দ শুনে যে কেউই ভয় পেয়ে যাবে। অদ্ভুত একটা মেয়েলে গলায় কে যেন হেসে চলেছে। সঙ্গে সঙ্গে বাড়ির পেছনের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু ব্যালকনি থেকে পেছনের দিকটা ভালোভাবে দেখা যায় না। তাড়াতাড়ি দরজা দিয়ে আমরা ঘরের ভেতরে এসে ঢুকলাম। বিছানার পায়ের দিকে বড় একটা জানালা,
সেদিক দিয়ে বাড়ির পেছনের দিকটাও কিছুটা দেখা যায়। ঘরের ভেতরটা অন্ধকার। একটা হেরিকেন জ্বলছে বটে, তবে সেই হেরিকেনের আলো স্পষ্ট কিছুই দেখা যায় না। জানালা দিয়ে বাড়ির পেছনের দিকে তাকাতেই নিচু পাঁচিলের পেছনে যেখানে জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে সেই দিকে গিয়ে চোখ পড়ল। আর চোখ পড়তেই শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। ওই দুটো কি? পাঁচিলের একদম গা ঘেঁষে পাঁচিলের উপরে খানিকটা উঠে এসেছে দুটো লাল উজ্জ্বল টকটকে চোখ, যেন দুটোর মধ্যে আগুন জ্বলছে। একভাবে সেই লাল দুটো চোখ যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর ওই দিক থেকেই ভেসে আসছে সেই হাসির শব্দটা। অল্প আলো আকাশে রয়েছে, তবে সে আলোর পেছনের দিকে ওই জায়গাটা স্পষ্টভাবে দেখা যায় না। আগেই বলেছি, বাড়ির পেছনে একটি জঙ্গলের মতো জায়গা রয়েছে। পাঁচিলের গায়ে বড় বড় কয়েকটা গাছও রয়েছে, আর সেই গাছের নিচে ওইভাবে দুটো লাল চোখ দেখতে পাচ্ছিলাম আমরা। প্রায় অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। ব্যোমকেশকে বললাম, সর্বনাশ! ব্যোমকেশ, এটা কি? ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম আদো অন্ত করে সেও কেমন যেন অবাক হয়ে গেছে। জানালা দুটো কড়ার চেপে ধরে বাইরের দিকে তাকিয়ে সে হাসতে হাসতে বলল, ওটা কি আমি জানি না, তবে আমার মনে হয় এই কারণেই সুবোধ রাতের বেলায় ঘর থেকে বাইরে বেরোতে বারণ করেছিল। সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার আমার চোখে পড়ল। এক জোড়া চোখ লাল নয়, যেন পাশে আরও এক জোড়া চোখ লাল রয়েছে, তার পাশে আরও এক জোড়া। প্রতি এক জোড়া লাল চোখ এবারে আরও একটা হাসির শব্দ বেড়ে গেল। অদ্ভুতভাবে সেই হাসির শব্দে চারপাশটা যেন ভরে উঠেছে। আর তার মধ্যে কেউ যেন অদ্ভুত একটা মেয়েলি গলায় বলে উঠল, আয় আয় বলছি, আয় আমার কাছে আয়। ব্যোমকেশ এবারে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে তার মুখটা আমি চেপে ধরলাম আর তারপর জানলাটা বন্ধ করে দিলাম। ব্যোমকেশ বলল, কি হলো হে, জানলাটা বন্ধ করলে কেন? তবে জানালাটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হাসির শব্দ ও মেয়েলি গলার ডাক আর তার সঙ্গে বাইরে সেই সমস্ত শব্দগুলোই একেবারে থেমে গেল। জানালা খোলার পরেও কিন্তু পাঁচিলের দিকে আর কাউকে দেখা গেল না। যেন এক মুহূর্তের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। তিনজোড়া লাল চোখ কোথায় যেন হারিয়ে গেছে। ভয় পাওয়ার মতো একটা ব্যাপার হলেও ভয় কিন্তু আমরা পাইনি, তবে একটা অস্বস্তি হচ্ছিল। ব্যোমকেশ চিন্তিত মুখে বিছানার উপর বসে রইল। আমি বিছানার অন্য পাশে হ্যারিকেনের আলোটা বাড়াচ্ছি আর কমাচ্ছি। একটু আগে যে দৃশ্যটা আমি দেখলাম তার কোনো ব্যাখ্যা কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছিলাম না। ব্যোমকেশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। আমি বললাম, বড় অদ্ভুত ব্যাপার, তাই না? কি যে হয়ে গেল কিছুই বোঝা গেল না। অজিত, আমার মনে হয় সুবোধ আমাদের এখানে এমনি এমনি আসতে বলেনি। তোমার হয়তো মনে আছে চিঠির শেষের দিকে সুবোধ কিছু একটা দেখেছিল, তবে ব্যাপারটা তখনই আমাকে বলতে চায়নি। আমার মনে হয় কোনো একটা সমস্যার মধ্যে সে রয়েছে। সে আর তার মা এখানে একা থাকে ওই কাজের লোকের ভরসায়। আমার মনে হয় কোনো একটা বিপদ আস্তে আস্তে ওদের চারপাশে। কিছু একটা বলতে যাবে তার আগেই ঘরে আরও একটা জানালা ছিল। দরজা থেকে ঢুকে ডান হাতে দেওয়ালের দিকে এগিয়ে গেলাম। সেখানে আসলে সেখানে আমাদের বিছানার মাথা রাখার কথা। সেখান থেকে ডান দিকে সেই জানালার কাছেই হঠাৎ করে একটি মাথা দেখতে পেলাম। ব্যাপারটা এত দ্রুত ঘটে গিয়েছিল যে আমি একেবারে অবাক হয়ে গেলাম। মাথাটা জানালার গড়াদের কাছে উঠে এসেছে। সেই দুটো লাল চোখ আবার যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা কালো ছায়ামূর্তির অবয়ব স্পষ্ট হচ্ছে চোখের সামনে, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা হাসির শব্দ শুনতে পেলাম। এত দ্রুত ঘটে গেল যে কিছুই আমি বুঝতেই পারলাম না। ব্যোমকেশ পেছনের দিকে ঘুরে কিছু একটা বলতে যাবে তার আগেই হঠাৎ করে এমন দৃশ্যটা দেখতে পেলাম। মাথাটা জানালার কাছে যেমন করে হঠাৎ উঠে এসেছিল ঠিক তেমনভাবেই আবার সরে গেল। এমন একটা ব্যাপারে চমকে উঠেছিলাম আমি, তাই পেছনে ফিরতে গিয়ে হ্যারিকেনটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি বিছানা ছেড়ে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু তার আগেই সেই মাথাটা নিচের দিকে নেমে গেছে। হাসির শব্দও বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার বেশ ভয় পেয়ে গেলাম। মিথ্যে কথা বলবো না, একটু অবাকও হয়েছিলাম। দুতলার জানালার কাছে মাথা এলো কি করে, আর সেই সঙ্গে দুটো লাল চোখ। ওই পাঁচিলের কাছে যেটা দেখতে পেয়েছিলাম সেটাই বা কি ছিল?
ব্যোমকেশ ঘরের মধ্যে এসে বলল, সাবধান, অন্ধকারে কাচের টুকরোতে যেন পা না কাটে। আমার ব্যাগের মধ্যে একটা টর্চ আছে, টর্চটা বার করছি। টর্চ বার করে টর্চের আলোয় ঘরের মেঝেতে ছড়িয়ে পড়া কাচের টুকরোগুলো একপাশে সরিয়ে রাখলাম। ঘরের মেঝেটা কেরোসিনের তেলে ভরে গিয়েছে, কেরোসিনের গন্ধে ঘরটা ভরে গিয়েছে। গোটা রাতটা কিভাবে যে কাটলো তার বলার মতো নয়। ব্যোমকেশ কিন্তু চুপ করেই রইল। আমি দেখেছি সে যখন গভীরভাবে কিছু ভাবে তখন সে এমন চুপ করেই থাকে। একবার আমি বলার চেষ্টা করেছিলাম, ওটা কি ছিল যেটা জানলা দিয়ে উঠে এসেছিল আর অত তাড়াতাড়ি সেটা হাওয়া হয়ে গেল? ব্যোমকেশ কিন্তু আর কিছুই বলল না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো দেখি ব্যোমকেশ আমার পাশে নেই। তাড়াতাড়ি উঠে দেখতে পেলাম নিচে যেখানে কাল রাত্রে তেল পড়েছিল সেখানে মস্ত একটা কাপড় বিছিয়ে রাখা হয়েছে। ঘরের টেবিলের উপর নতুন একটা হ্যারিকেন এবং তার পাশে একটা দেশলাই পর্যন্তও রাখা রয়েছে। বিছানা ছেড়ে উঠতে বাইরের দিকে ব্যোমকেশ আর সুবোধের গলা শুনতে পেলাম আমি। তারা যেন কিছু নিয়ে কথা বলছে। ঘরের দরজা খুলতে ব্যালকনির কাছে দাঁড়িয়ে থাকা দুজনেই তাকালো আমার দিকে। সুবোধ একটু মুখে হাসি নিয়েই বলল, তা অজিত বাবু, কালকে ঘুম কেমন হয়েছে? উত্তরে আমি সামান্য হাসলাম। তবে বুঝতে পারলাম ব্যোমকেশ বোধহয় কাল রাত্রের কথাটা এখনও সুবোধকে বলেনি। সুবোধ হরিদাকে চায়ের ব্যবস্থা করতে বলল। হাত মুখ ধুয়ে একতলার বারান্দার কাছে আমরা চেয়ার নিয়ে বসলাম। কাঠের 3টে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, হরিদাই করে দিয়ে গিয়েছিল। চেয়ারে বসে চা খেতে খেতে সামনের দিকে তাকালাম। কাল সেভাবে দেখার সুযোগ হয়নি, এখন বুঝতে পারলাম। গেট দিয়ে ঢুকে সামান্য ফাঁকা জমিতে ছোট একটা বাঁক মতো রয়েছে। দেখলাম কাবেরী দেবী বাগানে ফুল তুলছে। আমাদের দেখে সামান্য হাসলেন। ব্যোমকেশ বলল, তোমাদের বাড়িটা আশপাশ থেকে এতটা দূরে, তাতে কোনো অসুবিধা হয় না? বাবা ব্যবসার কারণে যখন এখানে এসেছিলেন তখন এই বাড়িটা ফাঁকাই ছিল। বাড়িটায় খুব বেশি লোকজন থাকতো না। যারা ছিল তারা কি একটা কারণে নাকি বাড়িটা বিক্রি করে দিয়েছিল। কিনতে চেয়েছিল, তবে বাবা একটু বেশি টাকা দিয়েই কিনে নিয়েছিলেন। নিরিবিলিতে একা থাকতে বাবা সবসময় ভালোবাসত, তা তো তুমি জানো। সেই কারণেই বাবার জন্য এই বাড়িতে আসা। এখানে রয়েছি বছরখানেক হয়ে গেল। আমাদেরও খুব একটা খারাপ লাগছে না, শুধু ওই রাতের বেলায়। হ্যাঁ, কাল রাতের বেলা তো। তারপর দেখি ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কথাটা সামলে নিয়ে বললাম, কাল রাতের বেলা বড্ড মশার উপদ্রব হয়েছে। পেছনের দিকে জানালাটা খোলা ছিল, কখন যেন মশা ঢুকে পড়েছে। বলছি, রাতের বেলা জানলা খুলবে না অজিত বাবু, যদি কিছু একটা। কাল রাতেও তুমি এত কথা বললে সুবোধ, আবার আজও একই কথা বলছো। ব্যাপারটা কি বলো তো? রাতের বেলা জানলা দরজা খুলে রাখলে কি হতে পারে? কিসে ভয় পাচ্ছ? বুঝতে পারলাম ব্যোমকেশ এতক্ষণ ধরে সুবোধের সাথে কথা বললেও রাতের ব্যাপারটা সে কিছুই বলেনি। মাঝে মধ্যে এমন অদ্ভুত কাজ সে করে থাকে, কিন্তু তাহলে হ্যারিকেন ভাঙার টুকরোগুলো তার কি ব্যাখ্যা দিয়েছিল ব্যোমকেশ? সুবোধ একবার এদিক ওদিক তাকিয়ে নিল। হরিদা রান্নাঘরে রান্নার ব্যবস্থা করছে। বাগানে ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরের দিকে চলে গিয়েছে কাবেরী দেবী। আর সুবোধ একবার ইতস্তত করে বলতে শুরু করলো, তখন আমরা প্রথম এখানে এসেছি, মনে করো ওই 2-3 মাস মতো হয়েছে। আমার বাবার ব্যবসার জন্য একজন লোক এখানে এসেছিল। তাকে দোতলার একটা ঘরেই থাকতে দেওয়া হয়েছিল, যে ঘরে এখন তোমরা থাকছো সেই ঘরেই। তার বয়স কম, তোমাদের চেয়ে সামান্য বেশি হবে। তাছাড়া এই বয়সে যেমনটা হয় আর কি, অতিরিক্ত কৌতূহল, তারপর সমস্ত কিছু অবিশ্বাস। বারবার তাকে বারণ করে দিয়েছিলাম রাতের বেলা ঘর থেকে বাইরে না বেরোতে। এমনকি বাবাও তাকে বারণ করে দিয়েছিল। আসলে রাতের বেলা কিছু অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়, কে যেন মাঝে মাঝে ডাকে। তাছাড়া ঘরের জানালা দরজা খোলা থাকলে উপদ্রবটা ভীষণ হয়। তাকে সমস্ত কথা বারণ করে দেওয়ার পরেও সে কিন্তু বিশ্বাস করেনি কিছুই। রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সকালে উঠে তার ঘরের দরজা খোলা থাকলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। একটা মানুষ অদ্ভুতভাবে কোথাও যেন উধাও হয়ে গেছে। প্রায় 2 দিন ধরে তার খোঁজ চলেছে। এখানে থানা খুব একটা কাছে নয়, অনেক দূরে থানায় গিয়ে খবর দিতে হয়েছে। তাই প্রায় 1 বেলার মতো কেটে গিয়েছিল। তবুও থানায় খবর দেওয়া হয়েছিল। থানার লোক এসে আমাদের বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করে। সে তো একাকার অবস্থা, তুমি তো জানোই ব্যোমকেশদা, পুলিশের কাজ সবসময় কেমন হয়। তবে তার মধ্যে ভালো 2জন পুলিশ ছিল। একজন পুলিশ অফিসার আমাদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা শুনল।
খোঁজার চেষ্টাও করেছিল, জঙ্গলে লোক দিয়েছিল, তবে সেই লোকটাকে আর খুঁজে পাওয়া গেল না। দেখতে দেখতে প্রায় 15টা দিন পার হয়ে গেল। ওই যে জঙ্গলটা রয়েছে, ঠিক ওর পেছনের দিকে একটা ডোবার কাছে লোকটাকে খুঁজে পাওয়া যায়। পচা গলা মৃতদেহ পাওয়া গেলেও গোটা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যেন হিংস্র জন্তু তাকে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। অদ্ভুত ব্যাপার, এখানে কোনো হিংস্র জন্তু আছে নাকি? শিয়াল বা অন্য কিছু? পেছনের দিকে তো জঙ্গল রয়েছে, সেটাও দেখেছি, কিন্তু শিয়ালের পক্ষে এভাবে বাড়িতে ঢুকে কাউকে নিয়ে যাওয়াটা তো অত সহজ কাজ নয়। সেটাই তো, শেয়ালের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। তার শরীরের ক্ষতগুলো বেশ গভীর। পুলিশ অনুমান করেছিল ওগুলো ছুরির আঘাত, ছুরি দিয়ে ক্ষতগুলো করা হয়েছে। কিন্তু তার সঙ্গে তো কারোর শত্রুতা নেই, এখানকার কেউই তাকে চিনত না। সে এসেছিল তার কাজের জন্য, দিন কয়েক এখানে থাকতো, তারপর চলে যেত। কিন্তু তার এমন মৃত্যুতে বাবা বেশ অবাক হয়ে গিয়েছিল। তারপর থেকেই বাইরে থেকে কারোর এখানে আসাটা বাবা একদম পছন্দ করেন না। এবার আশা করি বুঝতে পারছো যে বাবা থাকাকালীন তোমাদের কেন এখানে ডাকিনি। ব্যোমকেশ কিছু না বলে চুপ করে রইল। সুবোধ আবার বলতে শুরু করলো। এ ঘটনার কয়েক মাস ঠিকভাবেই কেটে যায়, নতুন করে তেমন কিছুই হয়নি। রাতের বেলা বাড়ির বাইরে থেকে হাসির শব্দ, বাড়ির পেছনের সামনে বাগানে রাতের বেলা কারোর হাঁটা চলা, দৌড়াদৌড়ির আওয়াজ, এইসব কানে আসে। এমনকি হরিদা মাঝে মাঝে রাতের বেলা বাইরে বেরোয়। তারপর রাতের বেলা তার মাঝে মাঝে ঘুম হয় না, সেও মাঝে মাঝে কিছু দেখে চিৎকার করে ওঠে। এসব যদিও অনেক আগের কথা। 3 মাস আগে আমার এক কাকার ছেলে এখানে 2 দিনের জন্য থাকতে এসেছিল। সে এসেছিল বিষ্ণুপুরের কাছেই কি একটা কাজে। সে একজন ইতিহাসের ছাত্র। সেই কাজেই বিষ্ণুপুরে এসে এখানে থাকার জন্য এসেছিল। তখন বাবা এখানে ছিল না, দোতলার ঘরে তাকে থাকতে দেওয়া হলো। আমি রইলাম দোতলার সিঁড়ির দিকের ঘরটায়। সে রইল যে ঘরে তোমাদের থাকতে দিয়েছি সেই ঘরটাতেই। তাকে বারবার বারণ করে দিয়েছিলাম রাতের বেলা ঘর থেকে না বেরোতে। সে সমস্ত কথা শুনেছিল, কিন্তু সেদিন যে কি হলো, রাতের বেলা ব্যালকনিতে একটা পায়ের হাঁটার শব্দ শুনছিলাম। তবে ব্যোমকেশদা, তোমাকে তো আগেই বলেছি রাতের বেলা আমাদের ঘর থেকে বাইরে বেরোবে না, কেউ ডাকলেও বেরোবে না। পায়ের শব্দ শুনেও ঘর থেকে বাইরে বেরোওনি। আমি বুঝতে পারিনি যে সেদিন কাকার ছেলে ওভাবে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। পরের দিন সকালে উঠে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বাবাকে সমস্তটা চিঠি লিখে জানাতে হয়। তারপর পুলিশ ডেকে এনে খোঁজ খবর করতে গিয়ে পুলিশ এসে অবাক হয়ে গিয়েছিল। সে মতোই জিজ্ঞাসাবাদ করে সবাই ধারণা করেছিল মৃতদেহটা ওই ডোবার কাছ থেকেই খুঁজে পাওয়া যাবে। খুঁজে পাওয়া গেছিল? গিয়েছিল। প্রায় 10 দিন পর তার মৃতদেহটা ওই ডোবার জলে ভেসে উঠেছিল। আসলে এখান থেকে আশেপাশের বাড়িগুলো দূরে হলেও জঙ্গলের পেছনে যে ডোবাটা রয়েছে সেখান দিয়ে একটা ছোট কাঁচা রাস্তা রয়েছে। ওই পথে ওইদিকে লোকজন চলাফেরা করে, তারাই ব্যাপারটা প্রথম দেখতে পেয়েছিল। আগেও এমন একটা ব্যাপার ঘটেছে, তাই তারা এসে আমাদের খবর দেয়। আমরা তাড়াতাড়ি গিয়ে দেখতে পাই সত্যি আমার সেই কাকার ছেলে। রাতের বেলা যে পোশাকে সে আমাদের সঙ্গে রাতের খাবার খেয়েছিল সেই পোশাকই তার পরনে। পরদিন সকালেই তার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই। এমন সময় এই ব্যাপারটা নিয়ে বেশ তোড়জোড় হলো। পুলিশ এলো, তারপর কাকার বাড়ির লোকেরা, বাবা, সবাই মিলে সে এক অদ্ভুত ব্যাপার, যেন আমাদের জন্য এসব কিছু হয়েছে। আমরা ইচ্ছা করেই তাকে 3 তলার ঘরে থাকতে দিয়েছি এবং তারপর সেখান থেকে তাকে রাতের বেলা আমরাই বার করে দিয়েছি। বোঝাই যাচ্ছিল সকলেই গোটা ব্যাপারটায় দায় এড়ানোর জন্য এমনটা করছে। তবে মা কোনো কিছুই বলেনি, মা চুপ করেছিল। হরিদা এই সমস্ত ব্যাপারে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তবে সে কাজ ছেড়ে আমাদের এখান থেকে যেতে চায়নি। আচ্ছা, এই হরিদা, একে তোমরা কোথা থেকে পেলে? বর্ধমানের ওখানে যখন থাকতাম তখন তো তুমি এসেছিলে। তখন হরিদা ছিল না, তখন অন্য একজন ছিল। তারপরে আমরা হরিদাকেই কাজে রেখেছিলাম। তার মানে ওই দোতলার যে ঘরে আমরা রয়েছি সেই ঘর থেকে 2 জন পরপর নিরুদ্দেশ হয়ে যায় এবং তারপরে তাদের মৃতদেহ 10-15 দিন পরে পাওয়া যায় পেছনে ওই ডোবার কাছে। কিন্তু তোমার ধারণা তারা রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল? একদমই তাই। যদি না যায় তাহলে এমন একটা ব্যাপার হয় কি করে? তাছাড়া বাড়িতে ঢুকে দোতলায় উঠে ঘরের ভেতর থেকে কাউকে কেউ কি করে বের করে নিয়ে যাবে? এমনটা তো হতেই পারে না। কিন্তু এই কাজটা কে করেছে বলে তোমার মনে হয়? এটা তো কোনো হিংস্র জন্তুর কাজ হতে পারে না, বিশেষ করে বাড়ির চারপাশে যখন এমন উঁচু পাঁচিল রয়েছে। সেই পাঁচিল টপকে শেয়াল ভেতরে ঢুকতে পারে, তবে
একটা জলজ্যান্ত মানুষকে ওভাবে পাঁচিল টপকে ওপাশে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে মা মনে করে এখানে অন্য কিছু আছে। মানে এই বাড়িটা তো এমনিতেই পুরনো, তাছাড়া যারা এই বাড়িটা ছেড়ে গিয়েছিল আশেপাশের লোকেদের কথায় তারা এখানে অনেক কিছু দেখতে পেত, তাই বাড়িটা ছেড়ে গিয়েছিল। মানে মানে তুমিও বিশ্বাস করছো এই বাড়িতে এমন কিছু একটা আছে যা স্বাভাবিক নয়, কিংবা যাকে মানুষের পর্যায়ে ফেলা যায় না, তাই তো? ব্যোমকেশদা, আমি নিজের চোখে একবার যা দেখতে পেয়েছিলাম তারপর তো আর অবিশ্বাস করার মতো কোনো কিছুই থাকে না। এই কথায় ব্যোমকেশ আর আমি মুখ জয় করলাম। সুবোধ কিছু একটা বলতে যাবে, তার আগেই এসে পড়ল হরিদা। সে এগিয়ে এসে হাত কষলে সামান্য লজ্জার সাথে বলল, বলছিলাম দাদা তোমরা মাংস খাবে, তাই একটু মাংসের ব্যবস্থা করেছি। আসলে এখান থেকে তো বাজার অনেকটা দূরে, সকালের দিকেই আমি বাজার গিয়েছিল, ভেবেছিলাম একটু খাসির মাংস আনবো, কিন্তু তা পাওয়া গেল না। কাল সকালে একবার যাবো খাসির মাংস আনতে, আজ একটু মুরগির মাংস দিয়েই খেয়ে নেবেন না হয়। তা আপনারা ঝাল বেশি খান না কম খান? হরিদা রান্নাঘরের দিকে চলে গেলেই কাবেরী দেবী এসে পড়লেন। বললেন, আরে ব্যোমকেশবাবু আর তার বন্ধু এসেছে, তুই এভাবে ওদের ঘরে বসিয়ে রেখেছিস কেন? আশপাশটা ঘুরিয়ে নিয়ে আয়। আমাদের এখানে যে নদী আছে, নদীর কাছে যা। ওই নদীর পাড়টা তো বেশ ভালো, দেখার মতন জায়গা। ব্যোমকেশবাবু, আপনি ওই দিকে যান, একটু ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে। সারাদিন এই বাড়ির মধ্যে থাকতে স্বাভাবিক খুব একটা ভালো লাগবে না। আমরা গ্রামের মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চললাম। গ্রাম বলছি বটে, তবে তার একটা কারণ রয়েছে। এইদিকে কয়েকটা পাকা বাড়ি, আর তারপরে সমস্ত বাড়ি কিন্তু মাটির। এরপর থেকেই গ্রাম শুরু হয়েছে। গ্রামের একদম শেষের দিকে একটি নদী বাঁক নিয়ে অন্যদিকে চলে গেছে। তার সামনে বিস্তৃত একটি মাঠ। মাঠ পেরিয়ে এসে নদীর ধারে একটি বড় গাছের তলায় এসে দাঁড়ালাম। এখান থেকে দিনের আলোয় নদীটাকে দেখতে বেশ লাগছে। নদীটা বেশ চওড়া। জিজ্ঞাসা করে জানতে পারলাম এই নদীর নামই মাতলা। সুবোধ এই নদীর কথা ও গ্রামের আরো কথা বলল। বুঝতে পারলাম এখানে এসে সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিন্তু আমার মাথার মধ্যে কালকের ওই ব্যাপারগুলোই চলছিল। বুঝতে পারছিলাম না যে ব্যোমকেশ কেন সুবোধকে কাল রাতের ব্যাপারটা খুলে বলছে না। সুবোধ যখন এত কিছু বলেছে, তারপরেও কেন কাল রাত্রে আমরা যা দেখতে পেয়েছিলাম সে ব্যাপারে ব্যোমকেশ সুবোধের কাছ থেকে সেটা লুকিয়ে রাখতে চাইছে। কিছুই বুঝতে পারলাম না। বাড়িতে ফিরে এসে হরিদার হাতে অপূর্ব মাংস ভাত খেয়ে দুপুরে নিজের ঘরে ঘুমোতে গেলাম। আজ আকাশ পরিষ্কার মেঘমুক্ত রয়েছে বলে মনে হলো জানলাগুলো খোলা রেখেই শুই। আমাদের থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছিল সুবোধ। সে বলেছিল ব্যোমকেশ আর আমি যদি চাই তবে তার ঘরেও থাকতে পারি। সে না হয় কয়েকটা দিন তার বাবার ব্যবসার কাগজপত্রের ঘরে, অর্থাৎ মাটিতে শুয়েই রাত কাটিয়ে দেবে। আমি খেয়াল করলাম ব্যোমকেশ কিছুতেই কিছু বলতে চায় না। মাথার কাছে একটা হাত রেখে সে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ল। অনেকক্ষণ শুয়ে থাকার পরেও আমার ঘুম আসছে না দেখে একবার ভাবলাম ব্যোমকেশ জেগে আছে নাকি একবার জিজ্ঞাসা করি। তারপর বললাম, ঘুমোলে নাকি? ঘুম হবে বলে কি মনে হচ্ছে? কাল রাত্রে এমন একটা ব্যাপার ঘটে গেল, তারপরে এই ঘরে এইভাবে নিশ্চিন্তে ঘুমানো যায়? যতই রাত হোক না কেন, ঘুম আসবে বলে তো মনে হয় না। এই কথায় আমি বিছানা ছেড়ে ওপরে উঠে বসলাম। খাবারটা পেটের মধ্যে যেন কুড়কুড় করছিল। আসলে হরিদার রান্নার হাত মারাত্মক। তাছাড়া এদিকের আবহাওয়াটাও বেশ ভালো, তাই একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু তুমি সুবোধকে কিছু বললে না কেন? তার কাছ থেকে সমস্ত কিছু লুকিয়ে রাখার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। তার কাছেই আমরা এসেছি এই সমস্যার সমাধানের জন্য। তাহলে আচ্ছা, কি বলবো সুবোধকে? কাল রাত্রে 3 জোড়া লাল রঙের চোখ আমরা ওই পাঁচিলের কাছে দেখতে পেয়েছি, তার সঙ্গে হাসির শব্দও শুনতে পেয়েছি। আর আমাদের ওই জানলার কাছে একটা কালো মাথা এসে উকি দিয়েছিল, আর 2টো লাল চোখ। আর যেটা দেখে ভয় পেয়ে আমাদের হেরিকেনটা ভেঙে গেছে, তাই তো? তোমার কি মনে হয় এই কারণেই সুবোধ আমাদের এখানে আসতে বলেছে, যাতে ভয় পেয়ে আমরা তাদের সমস্যা বাড়াই? বুঝতে পারলাম যে ব্যোমকেশ এখনই সুবোধকে সব কিছু জানিয়ে দিয়ে তাকে বিভ্রান্ত করতে চাইছে না। তাই বললাম, কিন্তু আমার মনে হয় সুবোধ নিজেও এ ব্যাপারে অনেক কিছুই জানে। আর তাছাড়া মনে করে দেখো,
সুবোধ কিন্তু সকালে কিছু একটা বলতে গিয়ে থেমে গিয়েছিল। সেই সময় হরিদা রান্নার কথা বলার জন্য এসে পড়ল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। কথায় কথায় সুবোধ বোধহয় ভুলে গিয়েছিল। আমার মনে হয় কাল রাত্রে আমরা যা দেখতে পেয়েছি সুবোধ নিজেও বোধহয় সেগুলো দেখতে পেয়েছিল। কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হলো দুটো মৃত্যু, দুটো মানুষ এখান থেকে উধাও হয়ে গেল। তারপরে তাদের মৃতদেহ পাওয়া গেল ওই ডোবার ওখানে। কিন্তু কেন? এর পেছনে আসল মোটিভটা কি? কাজটা যেই করুক না কেন, তার মোটিভটা তো খুঁজে না পেলে কিছুতেই আমরা এই রহস্যের সমাধান করতে পারবো না। সুবোধ আমাদের এখানে সরাসরি কথা বলবে না, তবে সে চাইছে আমরা যেন এই রহস্যের সমাধানটা করি। বিশেষ করে এই কেসে বিপদের আশঙ্কা রয়েছে ভেবেই সে আমাদের কাছে ব্যাপারটা খুলে বলছে না। আমিও তো সেটাই ভাবছি। আসল ব্যাপারটা কি বলতো ব্যোমকেশ? এই দুটো খুন, তারপর কাল রাত্রে আমাদের দেখতে পাওয়া অদ্ভুত ওই ব্যাপার, এই সব কিছুর পিছনে কি আছে? রহস্য, এমন একটা রহস্য যা বাইরে থেকে দেখে বড়ই অদ্ভুত মনে হচ্ছে। তবে এই রহস্যের সমাধানটা খুঁজতে গেলে আমাদের কিন্তু বেশ বেগ পেতে হবে। তবে কেন জানি না মনে হচ্ছে এই রহস্যের সমাধান আমরা করতে পারবো। ব্যোমকেশের মুখে একটা সামান্য হাসি লেগেই রয়েছে। একটা হাতে সমস্তটা দিয়ে সে তার চোখ দুটো ঢেকে রেখেছে। তার মুখের এই হাসিটা আমার যেন কেমন একটা অদ্ভুত লাগলো। বালিশে হেলান দিয়ে শুয়ে আমি ভাবতে লাগলাম জানলার কাছে উঠে আসা সে কালো মুখটার কথা। তার উজ্জ্বল চোখ যেন এখন আমার চোখের সামনে ভাসছে। আর বলো না দাদা বাবু, এ বাড়িতে যে মাঝে মাঝে কি হয়। রাতের বেলা তো ঘরের বাইরে কখনো বেরোয় না। রাতের বেলা প্রয়োজন হলেও বাইরে বেরোতে চাই না। আর এখন তো অভ্যাস হয়ে গিয়েছে, ঘুমোতে যাওয়ার আগে তাড়াতাড়ি করে বাথরুম থেকে ঘুরে আসি, তবে একেবারে পরদিন সকালে। মাঝে মাঝে পেট খারাপ যদি হয় তখন একটু সমস্যা হয়, তবে আলো হয় তিনি সোজাসুজি বাথরুম গিয়ে আবার ফিরে আসে। আচ্ছা, এই যে দুজন মারা গেছিল, একজন ওই সুবোধের বাবার কোনো এক কাজের লোক, আর তাছাড়া আরেকজন ওদের পরিবারের দূর সম্পর্কের কোনো আত্মীয়। এরা দুজন যখন এখানে এসেছিল, এদের মধ্যে তুমি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে? ওরা তো আমায় কিছু বলেনি দাদা বাবু, তবে ওদের আমি বারবার করে বারণ করেছিলাম যে রাতের বেলা ওরা বাইরে না বেরোয়। তাছাড়া ছোটবাবু তাদের বারবার করে বারণ করেছিল। তারপরে সেও কি হয় আর কি করে। তুমি তো এখানে এতদিন ধরে আছো, তুমি নিজে কখনো কিছু দেখোনি? মানে এমন কিছু যেটা একটু আলাদা বা মনে রাখার মতো? একদিনের কথা আমার এখনো মনে আছে। তখন আমরা মাসখানেক হলো এখানে এইছি। ওই যে বড়বাবু সেই বন্ধু এখানে এলো, সে হারিয়ে গেল তার কিছুদিন আগের কথা। একদিন রাতের বেলা কি একটা কাজে হ্যারিকেন নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়েছি। ওই পিছনের দিকে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। কাজ ছেড়ে নিয়ে হ্যারিকেনটা নিয়ে ফিরছি। মাঝপথে হ্যারিকেনের আলোখানা হঠাৎ করে ম্লান হয়ে যায়। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম একটা হাসির শব্দ। ওই বাড়ির পিছনে পাঁচিলের পরে যে জঙ্গল মতো রয়েছে না, সেদিক থেকে কারা যেন হাসছে। হাসির শব্দখানা শুনি তো আমার আগে ততক্ষণে হয়ে গিয়েছে আর কি। ওই হ্যারিকেনখানা হাতে ধরে কোনো রকমে তাড়াতাড়ি বাড়ির দিকে হেঁটে আসছি, এমন সময় একটা ধপ করে শব্দ শুনলাম। আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বাড়ির ওই পিছনের দিকের পাঁচিলটা, পাঁচিলের নিচের দিক দিয়ে কিছু না আমার দিকে এগিয়ে আসছে। একটু ভালোভাবে খেয়াল করতে বুঝতে পারলাম দুটো লাল রঙের চোখ এগিয়ে আসছে আমার দিকে। বিশ্বাস করবেন না দাদা বাবুরা, সেদিন আমি ভীষণ ভয় পেয়ে গেছিল। হ্যারিকেনটা সেইখানে ফেলে দিয়ে ছুটে এসে একতলার ঘরের মধ্যে ঢুকে দরজাখানা দিয়ে দিল। ওই প্রথমবার, আর ওই হলো শেষবার। তারপরে রাতের অন্ধকার নামার পরে একা একা কখনো আর কোথাও যায়নি। গেলে খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। তারপর থেকে মাঝে মাঝে মনে হয়েছিল বাড়িতে কেউ ঢুকিয়েছে, কিংবা আশেপাশে কোনো হাসির শব্দ শুনতে পাচ্ছি। তবে নিজের চোখে ওসব আর কিছু দেখিনি কোনোদিনই। আচ্ছা, এই বাড়িতে যখন তোমরা প্রথম এসেছিলে, তার আগে এখানে কারা থাকতো? আমার এখানে আসার আগে অন্য কেউ এ বাড়িতে থাকতো। শুনেছি বড়বাবু যখন ও বাড়ি কেনে তখন এখানকার অনেকেই বাড়িটা কিনতে চেয়েছিল,
এবং তাদের সঙ্গে তখন বড়বাবুর ছোটোখাটো একটু ঝামেলা হয়েছে। তো বড়বাবু বেশি টাকা দিয়ে বাড়িটা কিনেছিল, তাই তার সমস্যা খুব বেশি হয়। ওই এক বাড়ি, তারপরে আর এ বাড়ি নিয়ে তেমন কোনো সমস্যা হয়েছে বলে তো আমি শুনিনি। আচ্ছা, এই বড়বাবু মানে সুবোধের বাবা, এই লোকটাকে তোমার ঠিক কেমন বলে মনে হয়? এই কথায় হরিদা একটু অবাক হয়ে গেল। ভালো লোক, তবে একটু রাগী, আর কথায় কথায় একটু খারাপ কথা বলে দেয়। বেশিরভাগ সময় তো বাড়ি থেকে সামান্য পান থেকে শুন খইসলেই কথা শুনি দেয়। অথচ যখন মেজাজ ভালো থাকে না, তখন কত ভালো ভালো কথা কয়। যখনই আসে বাড়ির সবার জন্য যেমন কিছু নিয়ে আসে, তেমন আমার জন্য নিয়ে আসে, আর তাতেই লোকজনের সঙ্গে ঝামেলাটা বেশি হয়। আরে, এই বাড়ির আশেপাশে এমন অনেক অদ্ভুত ব্যাপার ঘটে, তারপরেও এরা এই বাড়িতে রয়েছে। তাতে তোমার কোনো আপত্তি নেই? তুমি হলে এখানে এভাবে থাকতে? আমার আর কি আছে বলুন, ওখানে আমার পরিবার রয়েছে, কাজ না করলে পরিবার খাবে কি? তাই আমি এখানে পড়িয়ে থাকি, খাওয়া দাওয়া সমস্ত কিছুই এখানে হয়। এরপরেও মাসে মাসে যে টাকা পাই, সেই টাকা নিয়ে মাসে একদিন সকালে বর্ধমানে যাই, যে টাকাটা দিয়ে আসি, তাতেই আমার পরিবার চলে। ওই একটা দিন বাড়িতেই থাকে, পরদিন সকালে আবার এখানে চলে আসি। আমি ভালোই আছি বাবু, এই সমস্ত কিছু ছেড়ে আবার কোথায় যাব? আর রাতের বেলা বাইরে না বেরোলে তো আর কোনো বিপদ নাই, ঘরের মধ্যে তো আর কেউ আসছে না। কিন্তু সুবোধের কাকার ছেলে এবং তার বাবার অফিসের বন্ধু, তারা দুজনেই নিজের ঘর থেকে বাইরে নিজে থেকেই বেরিয়েছিল, তার কি কোনো প্রমাণ আছে? আমরা রান্নাঘরের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই সময় কাবেরী দেবীর পুজোর ঘরে থাকে। সুবোধ কি একটা কাজে যেন বাইরে বাজারের দিকে গিয়েছে, তাই হরিদার সঙ্গে কথা বলার সব থেকে ভালো সময় এইটাই। হরিদা কিন্তু কিছু উত্তর দিতে পারল না, তার বদলে একটা অন্য কথা বলল। আমার কিন্তু অন্য একখান ব্যাপার মনে হয়। এ বাড়িতে সে আসে, সে কিন্তু মানুষ নয় দাদা বাবু। এটা অনেক পুরনো বাড়ি, শুনেছি এ বাড়িতে নাকি অনেক দিন আগে কেউ একজন মারাও গেছিল। ওই যে বাড়ির পিছনের দিকের পাঁচিলের পেছনে যে গাছ রয়েছে না, সেই গাছে দেখতে পাবেন একটা দড়ি ঝুলে রয়েছে, অনেক পুরনো দড়ি। ওই বাড়িতে নাকি কেউ ফাঁস লাগাইও আত্মহত্যা করছিল। হতেই পারে তাদের মধ্যে কেউ। কিন্তু আমরা তো তেমন কিছু দেখলামই না। আমরা তো ঘরের জানলা খোলা রেখেই শুয়েছিলাম প্রথম দিন। কই, আমরা তো কিছু দেখিনি। আচ্ছা, আজ রাতে যদি কিছু দেখতে পাই, তাহলে না হয় ভাববো তেমন একটা কিছু হতে পারে। কি বলো অজিত? ব্যোমকেশের কথার কিন্তু কোনো মাথা মুন্ডু বুঝতে পারলাম না। হরিদা রান্নার ঘরের দিকে চলে যাওয়ার আগে বলল, সাবধান দাদাবাবু, অতি সাহস কিন্তু মোটেই ভালো নয়। আপনারা গোয়েন্দা জানি, কিন্তু সব কিছুর ওপর তো আর গোয়েন্দাগিরি চলে না, বুঝলেন? হরিদার কথাগুলো বড় অদ্ভুত বলে মনে হলো, তবে বুঝতে পারলাম যে সেও ঠিক কথাই বলছে। ব্যোমকেশ আর আমি আবার দোতলার আমাদের ঘরে চলে এলাম। সুবোধ ফিরে এলো বেশ কিছুক্ষণ পরে। ফিরে এসে আমাদের ঘরেই এলো, বলল, মা বলল তুমি নাকি হরিদার সঙ্গে কিছু কথা বলছিলে, কি ব্যাপার বলো তো? আচ্ছা সুবোধ, তোমার এই বাড়িটা কেনার আগে এই বাড়িটা কেনার জন্য আরও কয়েকজন চেষ্টা করেছিল বলে শুনেছি, তারা কি এইখানকারই লোক? বাবার কাছে যতটা শুনেছি তিনি নাকি এখানকারই লোক। ওই যে ওই এখান থেকে 3 নম্বর যে বাড়িটা দেখতে পাচ্ছ, সেই বাড়িতে নীলরতন সামন্ত বলে একজন থাকেন। এই বাড়িটা কেনার জন্য সে সবচেয়ে বেশি চেষ্টা করেছিল। তবে আগেই বলেছি, বাবা তার থেকে বেশি টাকা দিয়ে বাড়িটা কিনে নিয়েছিল। তবে যারা বাড়িটা বিক্রি করেছে তারা আর এখানে থাকে না, বাড়ি বিক্রি করে তারা এখান থেকে চলে গেছে। এমনও তো হতে পারে যে কেউ তোমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে চাইছে। তোমরা এই বাড়ি কেনার পরে ওই নীলরতন সামন্ত কিংবা অন্য কেউ তোমাদের কাছে বাড়ি কেনার জন্য এসেছিল? সে ব্যাপারটা বাবা ভালো বলতে পারবে, সে ব্যাপারে আমি কিছু জানি না। তবে মা বোধহয় কিছু জানলেও জানতে পারে। মায়ের সাথে এই ব্যাপারে একবার কথা বলবে নাকি? বলবো, তবে আর একটা দিন দেখি, তারপরে না হয় বলবো। আর আজ রাতে কি হয় সেটা দেখা দরকার।
রাতে কি হয় সেটা ব্যোমকেশ কেন দেখতে চাইছে সেটা কিছুই বুঝতে পারলাম না। এর আগে প্রতিটা রাত বাইরে থেকে সেই আগের মতোই হাসির শব্দ কিংবা কারোর কথা বলার শব্দই আমরা শুনতে পেয়েছি। বাড়ির আশেপাশে রাতের বেলা কারা যেন ঘুরে বেড়াচ্ছে সেটাও মনে হয়েছে, তবে সেই রাত্রে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। বাইরে বেরোলেই সেই দুটো উজ্জ্বল লাল চোখ দেখতে পাবো এমনটাই মনে হয়েছিল। তাই রাতের বেলা ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। সেদিন রাত্রের বেলা কি একটা কারণে যেন ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভাঙতেই দেখতে পেলাম ব্যোমকেশ বিছানায় নেই। হঠাৎ করে ব্যাপারটা বুঝতে পেরে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সুবোধ বারবার বলেছিল রাতের বেলা বাইরে না যেতে। এর আগে দুজন তো রাতের বেলায় বাইরে গিয়েই বিপদে পড়েছিল। ধরপড় করে বিছানায় উঠে বসলাম। ঘরের ভেতরে হ্যারিকেনটা জ্বলছিল। সেই হ্যারিকেনের আলোয় দরজার দিকে তাকালাম। দরজাটা বন্ধ রয়েছে। তাহলে কি ব্যোমকেশ বাইরে গেল? তাড়াতাড়ি উঠে গিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতে যাব, তার আগেই পেছন থেকে ব্যোমকেশের গলা ভেসে এলো। আরে কি করছো অজিত? শব্দ করো না, চুপ চুপ করে জানলার কাছে এসে দেখো। ব্যোমকেশের কথায় আমি বেশ অবাক হলাম। বুঝতে পারলাম আমি বিছানা থেকে উঠে সোজা দরজার কাছে গিয়েছি। তাই পায়ের দিকে জানালার কাছে ব্যোমকেশ দাঁড়িয়ে রয়েছে সেটা খেয়ালই করতে পারিনি। ঘরে হ্যারিকেনের আলো ব্যোমকেশই কমিয়ে দিয়েছিল, তাতেই কিছু বোঝা যায়নি। আস্তে আস্তে জানালার কাছে এসে চাপা স্বরে বললাম, আরে তুমি এখানে কি করছো? ব্যোমকেশ মুখে কিছু না বলে আঙুল তুলে বাইরের দিকে দেখালো। আমিও তাকালাম, আর তাতেই দেখতে পেলাম বাড়ির পেছনে ফাঁকা জমির ওপর কালো একটা ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে রয়েছে। সেদিন যেমনটা দেখেছিলাম তেমনি তো লাল রঙের দুটো চোখ, দু তিনটে ছায়ামূর্তি বাড়ির পেছনে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। সর্বনাশ, ওরা আবার এসেছে। কিন্তু ওগুলো কি বলতো? ওগুলো আর কিছু হোক আর নাই হোক, সুবোধ কিংবা এই বাড়ির লোকেদের মতে মানুষ ছাড়া অন্য কিছু হতে পারে, কিন্তু আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। মানুষ না হলে ওদের পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকতে হতো না। আমি স্পষ্ট দেখেছি ওরা পাঁচিল ডিঙিয়ে বাড়ির ভেতরে ঢুকছে, এখন এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করেছ? ওরা কিন্তু এখনো লক্ষ্য করেনি যে আমরা ওদেরকে দেখছি, আর তাই হাসির শব্দ খুবই কম শুনতে পাচ্ছি। যেই ওরা লক্ষ্য করবে যে আমরা ওদেরকে দেখছি, ঠিক তখনই হাসির শব্দটা বেড়ে উঠবে। কথাটা বলে ব্যোমকেশ একটা কাজ করলো। ঘরে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে পায়ে শব্দ করলো মেঝেতে, আর তারপর এগিয়ে এসে জানলার পাল্লাটা একটু শব্দ করেই খুলে ফেললো। আর ঠিক তখনই আগের দিনের মতো সেই রক্ত জল করা হাসির শব্দ ভেসে এলো। তাদের হাসির শব্দটা কিন্তু মানুষের হাসির শব্দ বলে মনে হলো না, আর তার সঙ্গে সেই ডাক ভেসে এলো, আয় আমার কাছে আয়, আয় বলছি। ব্যোমকেশ কিন্তু হেসে উঠল, বলল, অজিত, আজ ব্যাপারটার একটা হেস্তনেস্ত করা দরকার। চলো আমার সঙ্গে চলো, এখনই বাড়ির পেছনের দিকে যেতে হবে। আমি কিন্তু এবার চমকে উঠলাম। মানুষ হোক আর যাই হোক না কেন, এর আগে দুটো খুন হয়েছে, তার মানে নিশ্চয়ই ওদের কাছে কোনো অস্ত্র শস্ত্র রয়েছে। কিন্তু ব্যোমকেশ যখন বলেছে যে সে ওই কাজটা করবে, তার মানে সে ওই কাজটা করবেই। তখন সে দরজার কাছে গিয়ে দরজা খুলে ব্যালকনির কাছে চলে এলো। আমি বেরিয়ে আসার আগেই ব্যোমকেশ ছুটতে ছুটতে ব্যালকনি পেরিয়ে সামনের দিকে চলে গিয়েছে। আমি ব্যালকনির কাছে এগিয়ে একটা ব্যাপার বুঝতে পারলাম। ব্যালকনির অন্য পাশে, অর্থাৎ আমাদের ঘরটা যেদিকে ব্যালকনির এক প্রান্ত থেকে ওপরে উঠে গেছে, সেদিকে একটা ছায়ামূর্তি রয়েছে। এই উজ্জ্বল দুটি লাল চোখ আর তার সঙ্গে সেই হাসি। আমি চিৎকার করে উঠলাম, ব্যোমকেশ, ব্যোমকেশ এখানে! ব্যোমকেশ ছুটতে ছুটতে সিঁড়ির কাছ পর্যন্ত চলে গিয়েছিল। আমার চিৎকার শুনে পেছনের দিকে এলো। ততক্ষণ সেই ছায়ামূর্তিটা ব্যালকনির একটা বাঁশ বেয়ে উপরের দিকে উঠে এসেছে। সে আমার উপর ঝাঁপিয়ে পড়তে গেল। ব্যোমকেশ চিৎকার করে বলল, অজিত, সাবধানে। ব্যোমকেশের কথা শুনে আমি দরজার একপাশে সরে গেলাম। দরজার পাল্লাটা ভেজানোই ছিল, কিন্তু দরজাটা ছিল খোলা। হুড়মুড় করে তার ওপরে পড়তেই ঘরের মধ্যে ঢুকে গেলাম, আর ছায়ামূর্তিটা সামনে এসে পড়ল। মেঝের উপর একটা খটাং করে শব্দ হলো, যেন ধারালো কিছু একটা মেঝের ওপর এসে পড়েছে। ব্যোমকেশ খানিকটা এগিয়ে এসেছিল ততক্ষণে। ব্যোমকেশ একটা ঝাঁপ দিয়ে পড়ল সেই মূর্তিটার ওপর। তারপরে ওই ঘুটঘুটে অন্ধকারে আর কিছুই বোঝা গেল না। চাঁদের আলো থাকলেও আমি আগেই বলেছি ব্যালকনির ধারগুলো বুক পর্যন্ত উঁচু, তার নিচে আলো প্রবেশ করতে পারছে না। আমি মাটির উপর হুমড়ি খেয়ে পড়েছিলাম। হ্যারিকেনটা ঘরেই ছিল,
সেটা ততক্ষণে নিয়ে এসে দেখি মেঝের ওপর ব্যোমকেশ পড়ে রয়েছে, আর তার সঙ্গে মেঝের ওপর পড়ে রয়েছে আরও একটা মানুষ। তার হাত দুটো ততক্ষণে ব্যোমকেশ শক্ত করে ধরে রয়েছে। ব্যোমকেশ বলল, অজিত, তাড়াতাড়ি একটা কাজ করো, একটা কাপড় নিয়ে এসো, ওর মুখটা ভালো করে বাঁধা দরকার। ততক্ষণে আবার সেই হাসি শব্দটা ভেসে আসছে। বুঝতে পারলাম যে হাসি শব্দটা অন্য দিক থেকে আসছে। তাড়াতাড়ি দড়ি দিয়ে তাকে বেঁধে ব্যোমকেশ তার মুখটা চেপে ধরে রেখেছিল। কাপড় নিয়ে মুখটা বাঁধলাম, তারপর তার হাত দুটো বেঁধে তাকে ঘরের ভেতর রেখে আমরা দরজা বন্ধ করলাম। আমরা দুজন ব্যালকনি দিয়ে নিচে নেমে আসছি। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নেমে এসেছি, এমন সময় দেখতে পেলাম সুবোধ ঘরের নিচে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখতে পেয়ে বলল, কি ব্যাপার ব্যোমকেশদা? কিসের যেন চিৎকার শুনলাম, আর কি যেন একটা হয়েছে বলে মনে হলো। সুবোধ, দেরি করার কিন্তু সময় নেই, আলো আনতে হবে না। বাড়িতে অস্ত্রশস্ত্র কিছু আছে, অন্তত আত্মরক্ষা করার মতো? মা তো ঘুমিয়ে পড়েছে, একটা বড় ছুরি আছে, সেটা চলবে? সুবোধের হাতে একটা বড় ছুরি, আমার কাছে মস্ত বড় একটা ডাল ছিল, আর ব্যোমকেশের কাছে রিভলভার আছে, সে কথা আমি আগে থেকেই জানি। বাড়ির চৌহদ্দি পেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে সেই পাঁচিলের কাছে এসে পৌঁছলাম। ততক্ষণে যে ছায়ামূর্তিগুলো পেছনের দিক থেকে নেমেছিল তারা আর সেখানে নেই, হাওয়া হয়ে গেছে। ব্যোমকেশ কি যেন একটা ভেবে চলেছে, যাদের অল্প আলোতেও বুঝতে পারছিলাম যে তার মুখে একটা তীক্ষ্ণ ভাব রয়েছে। প্রচণ্ড রাগেই ব্যোমকেশের মুখটা এমন হয়েছে। সে কোনো কথা বলছিল না, শুধু মাঝে মাঝে নিজের মনে মনে বলে উঠছিল, এবার ব্যাপারটা খানিকটা বুঝতে পেরেছি। আচ্ছা অজিত, একটা কাজ করো তো, এখনই ওই রান্নাঘরে যাও, যেখানে হরিদার থাকার কথা, সেখানে গিয়ে একবার দেখে এসো তো হরিদা ঘরে আছে নাকি। আশ্চর্য, হরিদা ঘরে আছে নাকি সেটা দেখার কথা এখন বলছো? যা বলছি তাই করো না। যদি না পারো তাহলে তুমি আর সুবোধ এখানে অপেক্ষা করো, আমি না হয় গিয়ে দেখে আসছি। বুঝতে পারলাম ব্যোমকেশ প্রাণপণে কিছু একটা ভেবে চলেছে, আর তার জন্যই আমায় এই কাজটা করতে বলেছে। আমি আর দেরি করলাম না, চাঁদের আলোয় বাড়ির সামনের দিকটা এগোলাম। ব্যোমকেশ বারবার বলে দিয়েছিল চারপাশে ভালো করে লক্ষ্য রাখতে। রান্নাঘরের দরজার কাছে এসে দেখি দরজাটা বন্ধ। কি মনে হতে দরজায় হাত রাখলাম, দরজাটা খুলে গেল। ঘরের ভেতরে হ্যারিকেন জ্বলছে, কিন্তু এ কি, ঘরের বিছানার উপরে তো হরিদা নেই, অথচ হরিদা এখানেই ঘুমোয়, অন্য কোথাও তো থাকে না। রান্নাঘরটা বেশ বড়, বিছানা বলতে রান্নাঘরের একপাশে একটি বিছানার মতো পাতা রয়েছে। তাহলে এত রাত্রে হরিদা গেল কোথায়? তাড়াতাড়ি ব্যোমকেশকে বলার জন্য ঘর থেকে বেরিয়েছি, এমন সময় দেখি একতলার বারান্দার এক পাশ থেকে হাঁটতে হাঁটতে হরিদা আমার দিকে এগিয়ে এলো। আরে দাদাবাবু, আর আপনি এখানে কি করছেন? তুমি কোথায় গিয়েছিলে? এমন সময় ঘর থেকে বেরিয়েছো, তাও আবার হাতে আলো না নিয়ে? হরিদা কি যেন একটা ভাবলো, তারপর বলল, আমি তো বেরোলাম কারণ কতগুলো পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম, আর কে যেন চিৎকার করে উঠলো, আর তার জন্যই তো ঘর থেকে বেরোলাম দেখার জন্য। কিন্তু ও আচ্ছা, ঘরে কে যেন একটা ঢুকেছিল, ওকে ঘরে বেঁধে রাখা হয়েছে, আর তাড়াতাড়ি এসো আমাদের সঙ্গে। হরিদা আমার পিছু পিছু এগোতে লাগলো। বাড়ির এক পাশ দিয়ে আবার সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছি। আমার পেছনে হরিদা হেঁটে আসছে। তাকে বললাম, হরিদা, আমার মনে হচ্ছে তোমরা অকারণেই ভয় পেয়েছ। যারা ভয় দেখাতে আসে রাতের বেলা তারা অন্য কিছু নয়, তারা মানুষ। তারা বুঝছে যে আমাদের ভয় দেখিয়ে কিছু একটা রাতে করতে চাইছে। সে কি কাণ্ড! মানুষের এমন লাল রঙের চোখ হয় কি করে, আর তোমরা এসব বুঝলেই বা কি করে? কথায় কথায় কখন যে আমরা ব্যোমকেশের কাছাকাছি এসে পড়ছি তা খেয়ালই করিনি। পাঁচিলের ধার ঘেঁষে জায়গাটা পুরোপুরি অন্ধকার। ব্যোমকেশ আর সুবোধের কাছে কোনো আলো ছিল না। আমরা যেমন তাদের দেখতে পাইনি, তারাও আমাদের দেখতে পায়নি। হঠাৎ করে ব্যোমকেশকে ছুটে আসতে দেখলাম, আর আবার একটা চিৎকার শুনতে পেলাম। অজিত, সরে যাও ওখান থেকে। সঙ্গে সঙ্গে আমি সরে গেলাম এক পাশে, আর তখনই হরিদা ঝাঁপিয়ে এসে পড়ল মাটির সামনে। ব্যাপারটা এমনই হঠাৎ করে হয়ে গেছে যে আমি একেবারে অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ এগিয়ে এসে চেপে ধরল হরিদাকে। সুবোধে এগিয়ে এসে বলল, কি করছো ব্যোমকেশদা? এই সমস্ত কিছু নাটের গুরু হলো এই হরিদা সুবোধ। অজিত, হরিদাকেও বেঁধে রাখতে হবে, না হলে বাকিদেরও কিন্তু আমরা হাতে নাতে ধরতে পারবো না। ব্যোমকেশের কথা মতোই সমস্ত কাজ হলো। আমি তখনও কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। হরিদা হাত পা মুখ বেঁধে তাকে রান্নাঘরের কাছে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। আমি এবার পাঁচিল টপকে পেছনের জঙ্গলের মধ্যে এসে নামলাম। বুকের ভেতরটা ঢিপ ঢিপ যে করছিল না তা কিন্তু বলবো না,
চারপাশটা আধো অন্ধকার, তার মধ্যে জঙ্গলের ছোট বড় গাছগুলো এখান থেকে রাস্তার দিকে চলে গেছে, সেটাও আমি জানি। সুবোধ ফিসফিস করে বলল, কি ব্যাপার বলো তো ব্যোমকেশদা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই হরিদাকে হঠাৎ করে তুমি বেঁধে রাখতে গেলে কেন? আর হরিদা অজিতবাবুর ওপর অমন হামলা করতে গেল কেন? তার জন্য কি হরিদার ঘরে আমি যখন তাকে দেখতে গেলাম ঘরে তাকে পাইনি? দেখলাম একতলার বারান্দার পাশে সে হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। অথচ যে লোকটা রাতের বেলা... ব্যোমকেশ আমায় মুখের ইশারায় চুপ করে থাকতে বলল। বড় বড় তিনটের গাছের আড়ালে আমরা লুকিয়ে পড়লাম। আর ঠিক তখনই দেখতে পেলাম জঙ্গলের অন্য পাশ থেকে দুটো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে পাঁচিলের কাছে। তারা নিজেদের মধ্যেই চুপি চুপি ফিসফিস করে কিছু কথা বলছে। তারপর আবার সেই হাসি শব্দটা শুরু হলো, যেন মনে হলো হঠাৎ করে কেউ যেন হাসির শব্দটা শুরু করে দিয়েছে। আবার মাঝে মাঝে থেমে গেল, তারপর আবার শুনতে পেলাম অদ্ভুত গলায় কেউ যেন বলছে, আয় আমার কাছে আয়, আয় বলছি। আমি আর ব্যোমকেশ দুজনে পাশাপাশি গাছের পেছনে, সুবোধ আমাদেরও পেছনে। কারোর মুখে কোনো কথা নেই। অন্ধকারে নিস্তব্ধতার মধ্যে অদ্ভুত ভয়ঙ্কর হাসির শব্দে মাঝে মধ্যে যেন মেয়েলি সেই গলার ডাক ভেসে এলো। ছায়ামূর্তি দুটো পাঁচিলের ওপর খানিকটা উঠল, তারপর কিছুক্ষণ যেন অপেক্ষা করল। পাঁচিলের ওপারে নেমে গেল, অন্য ছায়ামূর্তিটা একপাশেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে একপাশে তাকিয়ে দেখলাম ব্যোমকেশ নেই। উঠে সেই ছেলেগুলোকে ধরতে যাব, ঠিক তখনই পেছন থেকে সুবোধ বলে উঠল, উঠবেন না অজিতবাবু, ব্যোমকেশদা বলে গেছে এই ছায়াটার উপর নজর রাখতে, কোথায় যায় কি করে সমস্তটা খেয়াল রাখতে। আমার কাছে তো দুটো অস্ত্র রয়েছে, তেমন হলে... বুঝতে পারলাম ব্যোমকেশ কোনো একটা কাজে হঠাৎ করে চলে গেছে। সঙ্গে সঙ্গে মনে হলো, আরে একটু আগেই তো একটা ছায়ামূর্তি বাড়ির ভেতরে ঢুকেছে। তার মানে কি ব্যোমকেশ ওই ছায়ামূর্তিটাকেই ধরার জন্য ঘরের ভেতরে ঢুকে গেছে? আর এই দ্বিতীয় ছায়ামূর্তিটাকে তাহলে আমরা দুজন ধরব? ছায়ামূর্তিটা কিন্তু একভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর সেই শব্দটা হঠাৎ করে বন্ধ হতেই ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে পেছনের দিকের পথ ধরল। আমি আর সুবোধ অন্ধকারে গাছের আড়ালে যতটা সম্ভব নিজেদের লুকিয়ে রাখলাম। ছায়ামূর্তিটার পেছন পেছন চলতে লাগলাম, তার উপর নজর রেখে চলেছি। হাঁটতে হাঁটতে এমন সময় সুবোধ বলল, ওই ডোবার দিকেই আমরা যাচ্ছি অজিতবাবু, যে ডোবার কাছে দুটো মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই দিকে। তাহলে কি ব্যোমকেশদা ঠিক কথাই বলছিল? সত্যি এসব কোনো মানুষেরই কাজ? ব্যালকনির কাছে যাকে পেয়েছিলাম তার গোটা শরীরে কাপড় পরা ছিল, আর দুটো চোখের জায়গায় এমন কিছু একটা লাগানো রয়েছে যাতে তার চোখ দুটো উজ্জ্বল লাল বলে মনে হয়। যদি সে মানুষ হয় তাহলে এটাও তো মানুষ। এবার হামলা করব নাকি অপেক্ষা করব? ব্যোমকেশদা বারবার করে বলে দিয়েছে শেষ পর্যন্ত না দেখে কিছুই না করতে। তবে কেন যে এর ওপর আগে হামলা করতে বারণ করলো সেটা তো বুঝতে পারছি না। ছেলেটা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে বাইরের দিকে এসে পড়ল, যেখানে ডোবাটা রয়েছে সেখানে। এই ডোবাটায় দিনের বেলাতেও আমরা দেখে গেছি। এই ডোবার এক পাশ দিয়ে একটা পথ রয়েছে, সেই পথ দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা জায়গা দেখতে পেলাম। হ্যারিকেন হাতে সেখানে একটি লোক দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে। আমরা জঙ্গলের মধ্যে শরীর মিশিয়ে যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎ করে সুবোধের পায়ে কিছু একটা বেঁধে সে হুড়মুড় করে জঙ্গলের ভেতরে গিয়ে পড়ল। আর ঠিক তখনই কেউ একজন বলে উঠল, কে রে ওখানে কে? এই মাধব, দেখ তো ওখানে কে? তোদের কতবার বলেছি সাবধানে কাজ করবি। সঙ্গে সঙ্গে বাজখাই গলায় কেউ বলল, ওখানে কে রে? দিনেশ নাকি জগাই, না হরি এসেছে? আমরা আর কোনো কথা বললাম না। জঙ্গলের মধ্যে শরীরটাকে আরো মিশিয়ে দিয়ে আস্তে আস্তে পেছনের দিকে সরতে লাগলাম। বুঝতে পারলাম ওই দুটো লোক হাঁটতে হাঁটতে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমাদের আর কিচ্ছু করার নেই। তাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতেও অস্ত্র রয়েছে, কিন্তু ব্যোমকেশ তো আর এখানে নেই। ব্যোমকেশ থাকলে কিছু একটা সিদ্ধান্ত তৎক্ষণাৎই নেওয়া যায়, কিন্তু আমরা এখন কি করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তাছাড়া ওই দুটো লোককে অপরাধী বলেই মনে হচ্ছে। সুবোধ ঘরের ছেলে, তার এমন অভিজ্ঞতা আছে বলে তো আমার মনে হয় না। এমন অবস্থায় বলতে গেলে এই আমি একা, ওদের সঙ্গে কি তাহলে মুখোমুখি হব? ঠিক তখনই পেছনের দিক থেকে একটি পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে, আর তারপরে সামনের দিকে এগিয়ে গিয়ে তাকিয়ে আবার সেই লোকটা বলে উঠল, আরে কে ওখানে? এমন সময় জগাই বলল, বড় সর্বনাশ হয়ে গেছে, বাড়ির ভেতরে কারো সারা শব্দ পাচ্ছি না। দিনেশ গেল কোথায়?
আর হরিকেও খুঁজে পাচ্ছি না। মাধব বলল, কেউ ধরা পড়ে যায়নি তো? আসার পর থেকে হরি কেমন যেন বারবার বলছিল এখন কয়েকদিন সব কিছু বন্ধ রাখতে, কিন্তু ওই গোয়েন্দাটাকে একবার ভয় দেখাতে হবে, আর সেটা করতে বলে কাজটা একদম সহজ হয়ে যাবে। তোদের যেমন বুদ্ধি, বারবার করে বলেছি কোনো সমস্যায় আমি চাই না। কোনো ঝামেলা হলে তাহলে ব্যাপারটা সবার চোখে পড়বে। আরে ওই গোয়েন্দাটা এখান থেকে চলে গেলে তারপর সবকিছুই করতে পারতি। এখন না হয় কয়েকদিন চুপ করে বসে থাকতি। কি বলছো? ওরা তো আমাদেরই লোক, আমাদের হয়ে কাজ করছে, আর ওদের খতম করে দেব? যা বলেছি তাই কর। একবার যদি ওই বাড়িটা আমি আমার করতে পারি তাহলে তোদের আর কোনো চিন্তা নেই। ওই বাড়িটার জন্য আমি কি না করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি বাড়িটা চাই। আড়ালে বসে আমরা সবকিছুই শুনলাম। এমন সময় সুবোধ বলল, গলাটা শুনে মনে হচ্ছে লোকটাকে আমি চিনি, কোথাও একটা দেখেছি। হরিদা হরিদা ওই লোকটাকে ধরে রেখেছে, তারা ওদের দলের লোক, কিন্তু হরিদাও তো ওদের হয়েই কাজ করছে। কিন্তু ব্যোমকেশ লোকটাকে ছেড়ে দিল কেন? ব্যোমকেশ তো নজর রাখার জন্যই গিয়েছিল। তাহলে? অনেক হয়েছে নীলরতনবাবু, অনেক হয়েছে, আর নয়। এবার আপনারা ভালোই ভালোই ফ্রেন্ড করুন, না হলে আমায় আবার। ওখানে কে? আমি নীলরতনবাবু, আমি ব্যোমকেশ বক্সী। গোটা ব্যাপারটা আমি আগেই সামান্য আন্দাজ করতে পেরেছিলাম, তবে হরিদাওয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা বোঝার পরেই কাজটা সহজ হয়ে গিয়েছিল। শুধু হরিদার উপরে একটু নজর, আর তারপরেই ওই ভুলটা করবেন না। পকেটে হাত দেওয়ার চেষ্টা একদমই করবেন না। আর মাধব, জগাই, তোমাদের অস্ত্রগুলো যদি। আমরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে যাব এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। জগাই ঝাঁপিয়ে পড়ল সুবোধের ওপর। তার হাতেই একটি ধারালো ছুরি, সেটা সুবোধের গলার কাছটায় ধরে বলল, আরে একদম না, একদম না, না হলে কিন্তু এর গলার নলি কেটে ফাঁক করে দেব। ব্যোমকেশ একটু চমকে উঠেছিল। আমি পড়ে গিয়েছিলাম ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ হাতের পিস্তলটা সামনের দিকে তাক রেখে বলল, ভুল করছো, তোমরা ধরা পড়ে গেছো, আর পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। দুজন আমাদের হাতে রয়েছে, ওরাই কিন্তু পুলিশের কাছে সমস্ত কথা বলবে। তারপর তোমাদের এখান থেকে পালিয়ে বাঁচাটা সহজ হবে না। ওকে ছেড়ে দাও। তোরা আগে এখান থেকে পালিয়ে বাঁচবি, তারপরে তো পুলিশের কাছে গিয়ে কিছু বলবি। আর ওইখানে যাদের দুজনকে আটকে রেখেছিস তাদের ছাড়াতে আমার 2 মিনিট সময় লাগবে। ওই বাড়িতে আর লোক ছাড়া তো আর কেউই নেই, তাই না? এই মাধব, যা পিস্তলটা নিয়ে নে। তারপর ওদের সব কটাকে দড়িতে বেঁধে একেবারে জ্যান্ত দুবাটে ডুবিয়ে মারবো। ব্যোমকেশ পিস্তলটা তুলেই রাখল। জগাই চুরিটা সুবোধের গলার কাছে ধরে রয়েছে। এদিকে জঙ্গল সামান্য কমে এসেছে, তাই অল্প আলোতেও সমস্ত কিছু বেশ ভালোভাবেই দেখা যায়। আমি বারবার চমকে উঠেছিলাম। জগাইয়ের চোখের ওপর সে লাল আলো দুটো তখনও রয়েছে। বেশ ভয় হচ্ছিল যদি সুবোধের কোনো ক্ষতি হয়ে যায়। ব্যোমকেশ পিস্তলটা মাটিতে নামিয়ে রাখল, বলল, তোমাদের সমস্ত কথা শুনবো, কিন্তু ওকে ছেড়ে দাও। এত সহজে তো ছাড়া যাবে না। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। সুবোধকে ধরে রেখেছিল জগাই। জগাই একটা আর্তনাদ করে উঠল, আর সেই সঙ্গে সে সুবোধের থেকে একটু পিছিয়ে গেল। আর সেই মুহূর্তে ব্যোমকেশ পিস্তল তুলে গুলি ছুড়ল নীলরতনবাবুর পা লক্ষ্য করে। তার পায়ে গুলি লাগতে সে আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। গোটা ব্যাপারটায় জগাই আর মাধব একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। আর সেই সুযোগটুকু নিয়ে ব্যোমকেশ এগিয়ে গিয়ে মাধবের ঘাড়ের উপর একটা রদ্দা। আমি এগিয়ে গেলাম জগাইয়ের দিকে। জগাইয়ের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তাকেও ধরা হলো। মুহূর্তের মধ্যে ব্যাপারটা ঘুরে গেল। পায়ে গুলি লাগার যন্ত্রণা নিয়ে নীলরতনবাবু কোঙাতে কোঙাতে বললেন, আমি আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি আমায়। নীলরতনবাবু পকেটে হাত ঢোকাচ্ছিলেন। তখনই ব্যোমকেশ এগিয়ে গিয়ে তার মাথায় পিস্তলের নল ঠেকালো। তার পকেট থেকে রিভলভার বার করে নিয়ে বলল, আপনি সামান্য ভুল করে ফেলেছেন নীলরতনবাবু। আমি আসার পরে যদি সত্যি সত্যি ওদের কয়েকটা দিন এসব বন্ধ করতে বলতেন তাহলে হয়তো এসব কিছুই হতো না। আমাকে ভয় দেখানোর চেষ্টা করাই ওদের কাছে সব থেকে বড় ভুল হয়ে গেছে। আমি অবাক হইনি সেটা কিন্তু নয়, বিশেষ করে হঠাৎ করে দোতলার জালনার কাছে উঠে আসার ব্যাপারটা। আর আমি ব্যালকনির কাছে উঠে আসার পরেই বুঝতে পারলাম আদেও ব্যাপারটা খুব একটা কঠিন নয়। কিন্তু কিন্তু
আমি যে আমি যে কিছু করেছি তার প্রমাণ কোথায়? ওরাই যে দুজনকে মেরেছে তাও তো আপনি প্রমাণ করতে পারবেন না। প্রমাণ দেবে হরি। হরি সমস্ত কথা বলবে। তাছাড়া যে তিনজনকে আপনি আপনার কাজে লাগিয়েছেন তাদের মধ্যে এই দিকে বেশ কিছু পুলিশের রিপোর্ট রয়েছে। তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার কাজের জন্য। তাছাড়া আমার মনে হয় একটু পুলিশের ডান্ডা পড়লেই ওরা সমস্ত কিছু স্বীকার করবে, আর তাতে আপনারও। আমায় আমায় আপনারা ছেড়ে দিন। ওরা আপনাকে এই কেসের জন্য কত টাকা দিয়েছে? আমি আমি তার থেকে বেশি টাকা আপনাকে দেব। আমায় ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমি কিছুই করব না। এই মুহূর্তে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, তাই এই মুহূর্তে আপনাকে ছেড়ে দিতেই হবে। তবে হাসপাতালে নিয়ে যেতে হবে, অন্তত গুলিটা বার করার ব্যবস্থা করতে হবে। আর আমাদের একবার থানায় যাওয়ার প্রয়োজন হবে। সুবোধ, গরুর গাড়ির ব্যবস্থা করো। গরুর গাড়ির ব্যবস্থা হলো। সেই রাত্রে আমি ও ব্যোমকেশ, সুবোধ ও নীলরতন বাবুকে নিয়ে চললাম থানার উদ্দেশ্যে। জগাই, দীনেশ, মাধব এবং হরিকে একটি ঘরে বন্দি করে রাখা হলো। ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে আশেপাশের কয়েকজন লোককে সেদিন রাত ডেকে সে বাড়িতে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। কাবেরী দেবী সমস্ত কিছু দেখে শুনে বেশ অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি বেশ ভয় পেয়েছিলেন। তিনি তার ঘরের দরজাটা বন্ধই রাখলেন। পুলিশের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলল ব্যোমকেশ। পুলিশের সঙ্গে ব্যোমকেশের কথোপকথন শুনে মনে হলো আগেও এখানে সে এসেছে, এবং তারপরেই মনে হলো এর মধ্যে একদিন দুপুরের দিকে ব্যোমকেশ কোথাও যেন বেরিয়েছিল। সুবোধের সঙ্গে ব্যোমকেশ যে থানায় এসেছে সেটা আমি একবারও ভাবতেও পারিনি। পুলিশ অফিসার সমস্ত কিছু দেখে শুনে বললেন, ওই বাড়িতে 1 বছরের মধ্যে 2টো ঘটনা আমি শুনেছি। আমি গোটা ব্যাপারটাই দেখেছিলাম ব্যোমকেশবাবু, কিন্তু এমন একটা ব্যাপার যে হতে পারে সত্যিই বলছি ধারণা করতে পারিনি। আমিও ধারণা করতে পারতাম না যদি না কয়েকটা ব্যাপার না ঘটত। সে যাই হোক, নীলরতনবাবুর গুলিটা বার করার ব্যবস্থা করুন। আসলে বাধ্য হয়েই আমায় পায়ে গুলি করতে হয়েছিল, না হলে আমাদের এবং আমাদের সঙ্গে থাকা দুজনের ওপরে ওরা হামলা করত। পুলিশের জিপের ব্যবস্থা করুন। আরও 4 জন অপরাধী ওখানে রয়েছে, তাদেরকে আনতে হবে। পুলিশ কিভাবে মামলাটা সাজাবে সেই ব্যাপারটা পুলিশের ওপরেই আমি ছেড়ে দিচ্ছি। তবে আমার কাছ থেকে যেটুকু সাহায্য প্রয়োজন সেটুকু আপনি পাবেন। বাকি যদি প্রয়োজন হয় তাহলে কলকাতায় আমার ঠিকানাটা আমি দিয়ে যাচ্ছি, সেখানে যোগাযোগ করলেই হবে। তবে হ্যাঁ, 2টো খুন এবং 3য় খুনের চেষ্টা, এই 3টে অপরাধের দায় কিন্তু এদের ওপরেই থাকবে। পুলিশের জিপে করেই আমরা ফিরে এলাম। এবার সেই বাড়িতে থাকা 4 জনকে পুলিশের জিপে তোলা হবে। হরিদা মাথা নিচু করে রইল। কাবেরী দেবী হরিদার সামনে গিয়ে বললেন, তুমি এমনটা করবে তা তো আমি ভাবতে পারিনি হরিদা। তোমার জন্য আমরা কি না করেছি। তাছাড়া তুমি আমাদের সঙ্গে এমনটা করতে পারলে? হরিদা কাঁদো কাঁদো গলায় বলল, আমার কিছুই করার ছিল না। ওরা আমায় ভয় দেখিয়েছিল। আমার পরিবার বর্ধমানে থাকে একা। ওরা আমার পরিবারকেও ভয় দেখাইছিল। ওরা আমার পরিবারের ক্ষতি করতে পারত, তাই আমি। হরিদার চোখে জল এলো। হরিদা কাঁদতে কাঁদতে পুলিশের জিপে উঠল। বুঝতে পারলাম কাবেরী দেবীর চোখটাও কেমন যেন হয়ে এসেছে। সুবোধ অবাক হয়ে তাকিয়ে সমস্ত কিছু দেখতে লাগলো। সমস্ত কাজ ছেড়ে নিয়ে সেদিন বিকেলে খাওয়া দাওয়া সেরে আমরা একটা লম্বা ঘুম দিলাম। বিকেল থেকে অনেক রাত পর্যন্তই ব্যোমকেশ ঘুমোলো। গোটা ব্যাপারটা সমাধান হয়ে গিয়েছে, এখন আর ঘুমোতে সমস্যা নেই। পরদিন সকালে ব্যোমকেশ সেখান থেকে চলে যাওয়ার কথা বলল। ও জানালো তাহলে পরদিন চলে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সেদিন কাবেরী দেবী নিজের হাতে রান্না করলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর কাবেরী দেবীর ঘরেই আমরা বসলাম। কথার পর কাবেরী দেবী বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, এই গোটা ব্যাপারটা যে এমন কিছু একটা হবে সেটা আপনি বুঝতে পারলেন কখন? প্রথম দিনেই যখন এখানে এসেছিলাম তখন আমায় সুবোধ বারণ করেছিল রাত্রেবেলা বাইরে বেরোতে। আর সেই দিনেই রাত্রেবেলা আমরা জানলাটা খোলা রেখেছিলাম, এবং সেই দিন বাড়ির বাইরে ওই পাঁচিলে আমরা 3টে কালো ছায়া দেখতে পেয়েছিলাম, যাদের চোখগুলো লাল উজ্জ্বল। চোখগুলো এতটাই বড় যে একই পাঁচিলের কাছে তাদের চোখটা দেখা যায়। আর তাদের মধ্যে একজন দোতলায় আমাদের জানলা পর্যন্ত উঠে এসেছিল। সত্যি বলতে সেদিন একটু সন্দেহ হলেও
তেমন কিন্তু কিছুই আমি বুঝে উঠতে পারিনি। যেদিন সুবোধের সঙ্গে ওই গ্রামের কাছে গেলাম, সেখানে ফেরার সময় ব্যাপারটা কেমন যেন মনে হলো। এই বাড়িটা যখন বিক্রি হয়েছে, তখন নিশ্চয়ই আপনারা ছাড়া আরো অনেকেই বাড়িটা কেনার চেষ্টা করেছে। তাদের মধ্যে কেউ এই কাজটা করছে না তো? সেটা মনে হতেই সেদিক দিয়ে ব্যাপারটা ভাবতে শুরু করলাম, আর তাতেই বুঝতে পারলাম এই বাড়িতে আপনারা দুজন ছাড়া বাইরের লোক বলতে রয়েছে হরিদা। যদিও হরিদা বর্ধমান থেকে আপনাদের সঙ্গে রয়েছে, তবুও হরিদা নিজে মুখেই বলেছে তার পরিবার আছে বর্ধমানে, অর্থাৎ সে মাসে একবার হলেও বাড়ি থেকে বাইরে যায়। সেই সময় তার সঙ্গে অন্য কারো দেখা সাক্ষাৎ হওয়া কিংবা কথাবার্তা হওয়াটাও স্বাভাবিক। এটা যদিও অনুমান ছিল। তারপরে হরিদার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম আমরা যে গোয়েন্দাগিরিটা করছি সেই ব্যাপারে সে খুব একটা সন্তুষ্ট নয়, এবং আমি গোয়েন্দা এটা জানার পরে হরিদার মুখের একটা পরিবর্তন আমি সেদিন লক্ষ্য করেছিলাম, যেদিন মাংস রান্নার ব্যাপারে সে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল। হ্যাঁ, ব্যাপারটা আমারও মনে হয়েছিল। তুমি গোয়েন্দা, একথা শুনে তার মুখটা কেমন যেন হয়ে গিয়েছিল। তারপরে যদিও ব্যাপারটা সে সামলে নিয়ে চলে যায়। প্রথম মৃত্যুটা হয়েছিল আপনার স্বামীর এক অফিসের কাজের লোকের। সে রাতের বেলায় এই বাড়িতে এসে নিশ্চয়ই নিজে থেকে ঘর থেকে বাইরে কোথাও চলে যাবে না। সে বড়জোর ঘর থেকে জানলার কাছে কিংবা ব্যালকনির কাছে গিয়ে দাঁড়াতে পারে। যতই হোক না কেন, সে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে বাগানের কাছে কোনো মতেই যেতে পারে না। বিশেষ করে অচেনা অজানা জায়গায় রাতের বেলায় লোকেরা বাইরে চট করে বেরোয় না। এমনকি প্রথম দিন আমি নিজেও বাইরে যাইনি। তাহলে সে বেরোলো কেন? এই প্রশ্নের উত্তর হলো সে বের হয়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কিভাবে? এই বিষয়ে পুলিশের সঙ্গে আমি একবার কথা বলেছিলাম। পুলিশ জানিয়েছে মৃতদেহের শরীরে ওই আঘাতের সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার ছিল। তাদের গলায় দড়ির ফাঁস লাগানো হয়েছিল। ওই ফাঁস দিয়েই তাদেরকে বেশ কিছুক্ষণ ধরে রাখা হয়। তবে ওই গলার ফাঁসে তাদের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল ধারালো কিছুর আঘাতে। তারপরেই ওই ব্যালকনির কাছে হঠাৎ করে একটা ছায়ামূর্তির উঠে আসা এবং জানলার কাছে উঠে আসা সমস্ত কিছুই যেন পরিষ্কার হয়ে যায়। কোনো একটা শক্ত দড়ি দিয়ে ওরা জানলা পর্যন্ত বেয়ে উঠে এসেছিল। দড়ির শেষের দিকে কিছু একটা থাকে যেটা দিয়ে শব্দ না করে ওরা জানলার বুকে লাগিয়ে কিংবা ব্যালকনির প্রান্তে লাগিয়ে উপরে উঠে আসে এবং তারপর ওই দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে শিকারকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। এতে বাড়ির কেউ শব্দ শুনে রাতের বেলা ঘর থেকে বাইরে বেরোবে না। এটা ছিল তাদের কাছে সবচেয়ে সহজ কাজ। একসঙ্গে 2-3 জন মতো আসতো। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার উপরে আক্রমণ করে তাকে মারা হতো। পোস্টমর্টম রিপোর্টে আঘাতের চিহ্নের সঙ্গে সঙ্গে উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন পাওয়া গেছে মৃতদেহে। এবার দ্বিতীয় মৃত্যুর কথাটা বলি। সুবোধের কোন কাকার ছেলে এখানে এসেছিল। তার বয়স কম, উৎসাহী। সে বোধহয় ব্যালকনি থেকে বেরিয়ে সত্যিই বাইরে গিয়েছিল। তাতে তাকে মারাটা আরো সহজ হয়ে যায়। এবার প্রশ্ন হতে পারে, সে যদি ব্যালকনি থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে তার শরীর উঁচু থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন এলো কোথা থেকে? ওই পাঁচিলটা এপার থেকে ওপারে 3 জন মিলে একটা মানুষ তুলে নিয়ে যায়, তাহলে ওটা নিচে ফেলার সময় তার শরীরে আঘাত লাগতে পারে। তারপর মৃতদেহ তুলে নিয়ে গিয়ে ডোবায় কোনো ভারী কিছুর সাথে বেঁধে তাকে ডুবিয়ে রাখা হয়, যাতে মৃতদেহ বেশ কয়েকদিন পরে পাওয়া যায়। গোটা ব্যাপারটা প্রথমে আমি একটু আন্দাজ করতে পেরেছিলাম। তারপরেই হরিদার সঙ্গে কথা বলে বুঝতে পারি এমন কিছু একটা হচ্ছে। আর ওই হাসির শব্দটা কোনো এক স্ত্রীলোকের, অথচ যে ব্যালকনি বেয়ে উপরে উঠে আসতে পারে কিংবা জানলা বেয়ে উপরে উঠতে পারে। তবে সেই ব্যাপারটা অতটা সহজ নয়। তাছাড়া এই কাজ একজন নারী করবে কেন? তাছাড়া ওই ডাকের শব্দটা যেন কেউ অদ্ভুতভাবে ডেকে চলেছে। শব্দগুলো কেমন যেন একই রকমের। ভালো করে শব্দগুলো শুনলে বোঝা যায় একইভাবে হাসির শব্দটা চলছে, একই ছন্দ, একই তাল, আর একই জায়গায় গিয়ে হাসিটা শেষ হচ্ছে, আবার একই জায়গা থেকে প্রথম থেকে শুরু হচ্ছে। আর ওই ডাকের শব্দটা একই শব্দ বারবার একইভাবে উচ্চারণ করে চলেছে। কেউ যদি সত্যি সত্যি এইভাবে ডাকে
তাহলে সে প্রতিবার একই রকম উচ্চারণ করবে কি করে? এই সমস্ত কথা ভাবতে গিয়েই আমার মনে হয়েছে আসলে ওটা কারোর গলার শব্দ নয়, ওটা টেপ রেকর্ডারে রেকর্ড করা কোনো শব্দ। আর রেকর্ড করা শব্দ বলেই শব্দটা আমার অদ্ভুত বলে মনে হয়েছে। কিন্তু হরিদার উপর পুরোপুরি সন্দেহ হলো কখন তোমার? কিছুদিন আগে রাতের বেলায় আমি ঘরে হেরিকেন নিভিয়ে জানলার পাল্লাটা সামান্য খোলা রেখে অপেক্ষা করছিলাম। প্রথমে দেখলাম ওই বাড়ির দিক থেকে একটা ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে এই পাঁচিলের কাছে গেল। আর ঠিক তখনই পাঁচিলের কাছে ওই 3টে ছায়ামূর্তিকে, ওই যাদের চোখ লাল, তাদেরকে দেখতে পেয়েছিলাম। সেদিন রাত্রে তেমন কিছু হয়নি বোধহয়। হরিদাকে বারণ করেছিলাম রাতের বেলা বাইরে না যেতে। আর তাই কাল রাতেই কথায় কথায় হরিদাকে বললাম, রাতের বেলা যদি সে কিছু দেখতে পায় তাহলে কিছু একটা ভাবব। আমি জানতাম হরিদাকে এই কথা বললেই হরিদাই ব্যাপারটা কাজে লাগাবে এবং আজ রাতে কিছু একটা হবে। আর আজ রাতের জন্য আমি তৈরি হয়েছিলাম। কিন্তু ব্যোমকেশবাবু, হরিদা কেন এমনটা করলো বলুন তো? আমি হরিদার ব্যাপারে পুলিশকে সত্যি খবর নিতেই বলেছিলাম। আগেই পুলিশ খবর নিয়ে আমাকে সত্যি জানিয়েছে তার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। তাছাড়া ওই নীলরতন সামন্ত তার লোককে দিয়ে হরিদাকে ভয় দেখিয়েছিল। সেই কারণেই হরিদা কাজ করতে রাজি হয়েছিল। একটা কথা ভেবে দেখেছেন, বাইরে 2 জন এই বাড়িতে আসার পরে নিরুদ্দেশ হয়ে মারা যায়, কিন্তু এই বাড়ির কারোর কোনো ক্ষতি হয়নি। কেন সেটা হয়েছে জানেন? এই হরিদার জন্য। হরিদা তাদের শর্ত দিয়েছিল যে ওরা এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে পারবে না, তাহলেই হরিদা ওদেরকে সাহায্য করবে আপনাদের এখান থেকে বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে বলায়। আশা করি হরিদা এই কথা আপনাকে আগেও বলেছে। হ্যাঁ, মনে পড়েছে। হরিদা আমায় সত্যি এর আগেও বলেছে এত ঝামেলা এখানে হচ্ছে, শুধু শুধু এখানে থেকে নিজেদের বিপদ বাড়িয়ে লাভ কি, অন্য কোথাও চলে যেতে। তবে ব্যোমকেশবাবু, আমার তাতে আপত্তি ছিল না, আমি রাজি ছিলাম। কিন্তু উনি এই সমস্ত কিছুই করতে চান না। আসলে তিনি তো মাসের বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, থাকি তো আমরাই, তাই বুঝতেই পারছেন। তাহলে হরিদার তো কোনো দোষ নেই এখানে ব্যোমকেশদা। অপরাধ করা আর অপরাধীকে সাহায্য করা দুটোই সমান, তাই হরিদারও শাস্তি হবে। তবে সেক্ষেত্রে শাস্তি হয়তো কম হবে। কেসটা যখন কোর্টে উঠবে তখন তার ঠিক কতটা অপরাধ আছে সমস্তটাই প্রমাণ হয়ে যাবে। হরিদার অপরাধ কম থাকলে সে বেঁচে যেতে পারে, এবং তোমরা যদি তাকে বাঁচাবার চেষ্টা করো তাহলে সে চেষ্টাও করতে পারো, তাহলে তার শাস্তিটাও কম হবে। তবে আমি বলবো এখানে তোমাদের একটা কাজ করা প্রয়োজন। যতদিন না হরিদা জেল থেকে ফিরে আসছে ততদিন হরিদার পরিবারের সমস্ত দায়িত্ব তোমাদের নেওয়া প্রয়োজন। হরিদা কিন্তু সমস্ত কিছুই যেমন আপনজনদের জন্য করেছে তেমন তোমাদের পরিবারের জন্যও করেছে। যাকে আপনি নিজে ধরিয়ে দিয়েছেন তার জন্য আপনি এতটা ভাবছেন? অপরাধী কেউ জন্ম থেকে হয় না, কিছু অপরাধী সময় হিসেবে তৈরি হয়ে যায়। এই মুহূর্তে যদি হরিদাকে আপনারা সাহায্য না করেন তাহলে তার মনে আপনাদের জন্য একটা প্রতিহিংসা জন্ম নেবে। তা পরবর্তীতে তার এবং আপনাদের জন্য সবার জন্যই ক্ষতিকর। অথচ আপনারা যদি এই মুহূর্তে তার পরিবারকে সাহায্য করেন তাহলে হরিদা বুঝতে পারবে। চিন্তা করো না, সে কথা জানি, কিন্তু এমন যে একটা ব্যাপার হয়েছে তা তো আমরা আগে বুঝতে পারিনি। বুঝতে পারলে তো আগেই। সঠিক সময় ছাড়া কিছুই হয় না, বুঝলে সুবোধ? এই সময় যদি তুমি আমাদের চিঠিটা না লিখে এখানে আসতে না বলতে তাহলে হয়তো আমরা এখানে আসতাম না। আমিও জানি তুমি এই কারণেই আমাদের এখানে আসতে বলেছিলে, সেটা তোমার চিঠি দেখেই আমি বুঝতে পেরেছি। তবে আমার হাতে যদি কোনো কেস থাকতো তাহলে এই মুহূর্তে আমি এখানে আসতে পারতাম না। যেটা যে সময় হওয়ার সেটা সেই সময়েই হয়ে যাচ্ছে। আগের বারেও আপনি বর্ধমান এসে আমাদের সাহায্য করেছিলেন, এবারও আপনি এখানে এসে আমাদের সাহায্য করলেন। সত্যি বলতে ব্যোমকেশবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমাদের ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের হাতে রান্নাবান্না করে আমাদের খাইয়েছেন, এতেই আমরা খুশি। তবে আজকের দিনটা আমরা একটু বিশ্রাম নেব। আসলে বুঝতেই পারছেন
পরপর কয়েকটা রাত আমাদের জেগে কাটাতে হয়েছে। অজিত ঘুমিয়েছে। অজিত ভেবেছে রাতের বেলা আমরা বাইরে যাব না, তাই ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি জেগে কাটিয়েছি, অপেক্ষা করেছি। আমি জানতাম রাতের বেলা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে কালই আমরা ফিরে যাব। পরদিন সকালে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। রেলগাড়িতে উঠে ব্যোমকেশ বলল, একটা সত্যি কথা বলবো, আজ তুমি না থাকলে এই কাজটা আমি সত্যিই করে উঠতে পারতাম না। অন্তত এত তাড়াতাড়ি তো কিছুতেই করতে পারতাম না। আমি আবার কি করলাম? মনে আছে সেদিন যখন তুমি হেরিকেনটা মেঝের উপরে ফেলে ভেঙে ফেলেছিলে? তুমি তো হেরিকেনটার দিকে এগিয়ে গিয়েছিলে। আমি তোমায় বারণ করেছিলাম যাতে কাঁচ তোমার হাতে পায়ে না লাগে। ঠিক তখনই একটা ধপ করে শব্দ আমি শুনতে পেয়েছিলাম। কাঁচের হেরিকেনটা পড়ে এভাবে ভেঙে যাওয়ার জন্য যে ওপরে উঠে এসেছিল সে একটু চমকে গিয়েছিল, আর তখনই তার হাতটা ফসকে যায়, আর তখনই সে নিচে পড়ে যায়। তাকে আমি দেখতে পাইনি, কারণ সে বাড়ির দেওয়াল ঘেঁষে ঘেঁষে বাড়ির পেছনের দিকে গিয়েছে। আর পেছনের দিকটা অন্ধকারের কাছে পৌঁছালেই তাকে দেখার সম্ভাবনা রয়েছে। তোমাদের মতোই ওরা যদি মানুষ না হতো তাহলে তার মাটিতে পড়ার কোনো সম্ভাবনাই নেই। একটা কথা ভেবে দেখো, মানুষ না হলে তাকে পাঁচিল টপকে আসতে হতো না। সময় হয়নি তাই কিছু দেখতে পাওনি, বুঝলে? যখন সময় হবে তখন ঠিকই বুঝতে পারবে। অনেক বড় বড় মানুষ কিন্তু অস্তিত্বে বিশ্বাস করেছে, এটা কিন্তু তোমার মনে রাখা দরকার। ব্যোমকেশ কোনো তর্ক করল না। ব্যোমকেশ কিছু কিছু জায়গায় তর্ক করে না। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে জায়গাগুলো থাকে সেখানে ব্যোমকেশ সর্বদা মাঝখানেই অবস্থান করতে ভালোবাসে। ঠিক এখন যেমন উল্টো দিকে সিটের ঠিক মাঝখানে সে অবস্থান করছে, ঠিক সেরকম জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের রেলগাড়িটা ঠিক তখনই গতি নিতে শুরু করলো। আর আবার মনে পড়ে গেল লাল দুটি চোখের কথা। ফিসফিস করে বলতেই ব্যোমকেশ বলল, চোখের উপরে একটা অদ্ভুত ধরনের কাগজ লাগানো ছিল, অনেকটা রংচঙে। আর তার মধ্যে কাগজে এমন কিছু লাগানো ছিল যেটা অন্ধকারে জ্বলজ্বল করে। আর তার জন্যই অত দূর থেকে আমরা লাল রঙের চোখগুলো দেখতে পেয়েছিলাম। তাছাড়া আর কিছুই নয়, সমস্তটাই একটা বৈজ্ঞানিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ভয় দেখানো। নীলরতনবাবু আর যাই করুক না কেন, তার মাথায় কিন্তু বেশ বুদ্ধি ছিল। যদি আমরা গিয়ে না পড়তাম তাহলে বোধহয় তার পরিকল্পনাটা সফলই হয়ে যেত। কি বলো? আমি আর কি বলবো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি সিটে হেলান দিলাম। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।